যে মেয়েটিকে আমি সবথেকে বেশি ভালোবাসতাম, তাকে বাঁচানোর জন্য আমি ঠিক সেই সময়টাকেই বেছে নিয়েছিলাম যখন সে আমাকে সবথেকে বেশি ভালোবাসত, তাকে ধোঁকা দেওয়ার জন্য। সবাই আমাকে এক নির্দয় পাষণ্ড বলেছিল, আমাকে অভিশাপ দিয়েছিল, কিন্তু আমি একটুও টলিনি এবং তাকে ছেড়ে চলে গিয়েছিলাম। আমি নিজেকে একজন মানুষের উপর চালানো পরীক্ষার সাবজেক্ট বা হিউম্যান টেস্ট সাবজেক্ট হিসেবে বেছে নিয়েছিলাম। ৩ বছর পর আমার সেই টেস্ট সাবজেক্টের কেরিয়ার শেষ হল। ফিরে এসে সবথেকে প্রথম যে কাজটা আমি করলাম, সেটা তার কাছে ক্ষমা চাওয়া ছিল না, বরং ছিল একটি ফিউনারাল সার্ভিস সেন্টারে যাওয়া। কারণ ৩ বছর ধরে ওষুধের ট্রায়ালের পর আমার শরীরের ভেতরের অঙ্গগুলো পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। এখন আমার কাছে বেঁচে থাকার জন্য মাত্র ১ মাস সময় আছে। আমি চাই না যখন সে আমার সাজানো সেই ধোঁকার আসল সত্যটা জানবে, তখন সে তার বাকি জীবন অনুশোচনার নিজেকে দোষ দিয়ে কাটিয়ে দিক। তাই আমাকে এই রহস্য নিজের সাথে নিয়েই চিরদিনের জন্য তার থেকে দূরে চলে যেতে হবে। মিস্টার লিন, আপনি আগে যে ফিউনারাল প্যাকেজটি বুক করেছিলেন, সেটির মোট দাম ৮৬,০০০। আমি আমার হাতে ধরা ব্যাংক কার্ডের দিকে তাকালাম। আমার কাছে মাত্র ৫০০ ইউয়ান আছে। আমি কখনো ভাবিনি যে সম্মানের সাথে মরাটাও এখন আমার কাছে একটা বিলাসিতা হয়ে দাঁড়াবে। এখন আমার কাছে মাত্র ৫০০ ইউয়ান আছে। আমি কি বাকি টাকা কয়েকদিনের মধ্যে দিতে পারি? মিস্টার লিন, আপনাকে শুধু ১ মাসের মধ্যে বাকি টাকা জমা দিতে হবে। ১ মাসে ৩৬,০০০ ইউয়ান উপার্জন করা খুবই কঠিন কাজ, কিন্তু হয়তো কোনো উপায় পাওয়া যাবে। সেই রাতে আমি জিঙ্ক সিটির সবথেকে বড় জুয়েলারি গালার প্রবেশদ্বারে গেলাম। কারণ আমার কাছে কোনো আমন্ত্রণপত্র ছিল না, তাই সিকিউরিটি আমাকে দরজাতেই আটকে দিয়েছিল। আমি টানা ৩ ঘণ্টা সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করলাম। তারপর ভেতরের মানুষজন বাইরে বেরোতে লাগল। লিউরুয়ান গুয়ানচেনের হাতে হাত রেখে খুব শান দিয়ে বাইরে এলো। তাদের পাশে দাঁড়িয়ে এক বড়লোক ছেলে তোষামত করে বলল, গুয়ানচেন, রুয়ান তোমার জন্য সত্যিই খুব ভালো। ৮০ মিলিয়নের ঘড়ি সে কোনো চিন্তা না করেই কিনে নিল। রুয়ান বলল, বিয়ে জীবনে একবারই হয়, তাই সে গুয়ানচেনকে সবথেকে সেরা জিনিসটাই দিতে চায়। বাহ, এটা তো প্রতিশ্রুতি হলো যে সে তোমাকে কখনো ডিভোর্স নড়বে না। যখনই তারা দুজনেই একটা ব্ল্যাক স্ট্রেচ লিঙ্কন গাড়িতে বসতে যাচ্ছিল, আমি লিউরুয়ানকে ডাক দিলাম। লিউরুয়ান আমার গলার আওয়াজ শুনল এবং ঘুরে তাকাল। আমাকে দেখা মাত্রই তার চোখে অনেকগুলো আবেগ একসাথে ফুটে উঠল এবং শেষমেশ তা হাড় হিম করা গভীর ঘৃণায় বদলে গেল। আমি তার কাছে গেলাম এবং নিজের কবজি থেকে সিশেল দেওয়া ব্রেসলেটটি খুলে নিলাম। লিউরুয়ান, আমি এই ব্রেসলেটটার বদলে তোমার থেকে ৩৬,০০০ ইউয়ান নিতে চাই। এই ব্রেসলেটটা সেই সময়ের ছিল যখন আমরা প্রথম ডেটিং শুরু করেছিলাম। যখন আমরা সমুদ্র সৈকতে গিয়েছিলাম, তখন লিউরুয়ান নিজে ঝিনুক কুড়িয়ে এটা আমার জন্য বানিয়েছিল। লিউরুয়ান, আমার উপর বিশ্বাস রাখো, একদিন তুমি এটাকে আমার সাথে পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিসের বিনিময়ে বদলাবে। লিউরুয়ান ছো মেরে আমার হাত থেকে সেই ব্রেসলেটটা কেড়ে নিল। তার দৃষ্টি এমন ছিল যেন সে আমাকে জ্যান্ত খেয়ে ফেলবে। লিনবে, ৩ বছর হয়ে গেছে আর তুমি আমার কাছে শুধু টাকা চাইতে এসেছ? যদি না পারো তবে থাক, এমনিতে আমি তোমার কাছে কিছু আশা করিনি। আসলে আমি শুধু মরার আগে তাকে আরও একবার দেখতে চেয়েছিলাম এবং তার মুখটা নিজের স্মৃতিতে সারা জীবনের জন্য গেঁথে নিতে চেয়েছিলাম। এই বলে আমি ব্রেসলেটটা ফেরত নেওয়ার জন্য হাত বাড়ালাম, কিন্তু লিউরুয়ান ওটা সরাসরি মাটিতে ছুঁড়ে দিল। এই কি সেই পাষণ্ড যে সেই সময় রুয়ানকে ছেড়ে চলে গিয়েছিল? হ্যাঁ, শুনেছিলাম। সেই সময় রুয়ান নিজের বিজনেস শুরু করছিল আর হঠাৎ তার হার্ট ফেলিয়ার হয়ে যায়। তাকে বেঁচে থাকার জন্য হার্ট ট্রান্সপ্ল্যান্টের দরকার ছিল। আর যখনই এ কথা জানতে পারে, তখনই তাকে ছেড়ে এক বড়লোক মেয়ের সাথে ভিড়ে যায় এবং তার রক্ষিত হয়ে বিদেশ চলে যায়। এখন নির্ঘাতের খুব অনুশোচনা হচ্ছে, তাই এত নির্লজ্জের মতো এখানে চলে এসেছে। সত্যিই খুব নির্লজ্জ। আমি যদি রুয়ান হতাম, তবে একে জ্যান্ত তড়পিয়ে তড়পিয়ে মারতাম। হ্যাঁ, এই ছেলেটা তো খুব অহংকারী। তারা যা বলছিল তা সত্যি, কিন্তু সেই সত্যের আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটা কেউ জানত না। সেই সময় রুয়ানের হার্ট ফেলিয়ার হয়েছিল আর তার তক্ষুনি ট্রান্সপ্ল্যান্টের দরকার ছিল। আমি অগণিত কষ্টের পর তার জন্য একটা সঠিক হার্ট খুঁজে পেয়েছিলাম। ডোনার একজন ভেজিটেটিভ স্টেটে ছিল। তার বাবা একজন ড্রাগ রিসার্চ নিয়ে পাগল মানুষ। তার একটাই শর্ত ছিল যে আমি যদি তার ছেলের হার্ট চাই, তবে আমাকে নিজেকে তার নতুন ওষুধের জন্য টেস্ট সাবজেক্ট হতে হবে। আমি জানতাম যে লিউ আমাকে কখনোই টেস্ট সাবজেক্ট হতে দেবে না, তাই আমি একজনের সাহায্য নিয়েছিলাম এবং একটা অ্যাফেয়ারের নাটক সাজিয়ে তাকে ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ আমার বুকে প্রচণ্ড ব্যথা উঠল। আমার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি দাঁতে দাঁত চেপে ধরলাম, যাতে যন্ত্রণার আর্তনাদ বেরিয়ে না আসে। তারপর আমি নিচে ঝুঁকে পড়লাম এবং ভেঙে যাওয়া সিশেল ব্রেসলেটের টুকরোগুলো একে একে কুড়াতে লাগলাম। সেগুলো নিজের পকেটে রাখলাম এবং যাওয়ার জন্য প্রস্তুত হলাম।
ঠিক তখনই অত্যন্ত জাঁকজমকপূর্ণ পোশাকে এক ধনী মহিলা আমার সামনে এসে দাঁড়ালেন। তার হাতে টাকার তাড়া ছিল। আমি শুনেছি যে আগে তুমি 10,000 ইউয়ানের জন্য যে কারো সাথে শুতে পারতে। এই নাও 10,000 ইউয়ান। এবার সবার সামনে নিজের কাপড় খোলো আর দেখাও যে তোমার শরীর কতটা নির্লজ্জ। আমি যখন চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, তখন অন্য কেউ আরও 10,000 ইউয়ান বেল করে আমার দিকে ছুঁড়ে মারল। যদি টাকা কম মনে হয়, তবে আরও 10,000 ইউয়ান যোগ করে দিচ্ছি। এবার আমার জন্য কাপড় খোলো। আমার মুখ অপমানে চলতে লাগল। লজ্জা আমার ভেতরে উথলে পড়ল। আমি সেখান থেকে চলে যেতে চাইছিলাম, কিন্তু ভিড় আমাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছিল। রুয়া, চলো এখান থেকে। এই ধরনের লোক তোমার এক পলকও দেখার যোগ্য নয়। লিউরুয়া আর গুয়ানচেন গাড়িতে বসতে যাচ্ছিলেন যে হঠাৎ কেউ আমার কাপড় ছিঁড়ে ফেলল। নির্লজ্জ কমিনা, এই নকল ভদ্রলোক সাজার নাটক কিসের জন্য? একে সবার সামনে উলঙ্গ করে দাও। আমি মাটিতে বসে পড়লাম, নিজেকে শক্ত করে জাপড়ে ধরলাম, কিন্তু আমার কাপড় নির্মমভাবে ছিঁড়ে ফেলা হলো এবং আমার শরীরের অনেকটা অংশ দেখা যেতে লাগল। আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল। তোমরা সবাই এখান থেকে দূর হও। লিউর রাগান্বিত কণ্ঠস্বর ভিড়কে সঙ্গে সঙ্গে সরিয়ে দিল। এর পরপরই একটি কোট, যাতে এখনও হালকা উষ্ণতা ছিল, সেটি আমার উপর চাপিয়ে দেওয়া হলো। লিনবে, নিংবিয়ের সাথে থাকা তুমিই সেই লোক, তাই না? তখন তুমি আমাকে ছেড়ে তার সাথে বিদেশ চলে গিয়েছিলে। সে কি তোমাকে এমন জীবন দেয়? সে আমার উপর বিরক্ত হয়ে গেছে এবং আমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমি শুরু থেকেই তার টাকার জন্য তার সাথে ছিলাম, তাই আমার কোনো ক্ষতি হয়নি। এক রাতের জন্য 10,000 ইউয়ান। সিইও লিউ কি ট্রাই করতে চাইবেন? এত সস্তা? তুমি টাকার জন্য এতই মরিয়া? সে সঙ্গে সঙ্গে তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে 1,00,000 ইউয়ান এনে আমার দিকে ছুঁড়ে মারল। সেই টাকার তীক্ষ্ণ ধার আমার গাল কেটে দিয়ে গেল। পুরো মাসের জন্য তো ডিসকাউন্ট হওয়া উচিত, তাই না? আজ থেকে তুমি আমার চাকর। এই 1 মাস আমি ধীরে ধীরে তোমাকে নিয়ে খেলব। এই বলে লিউরুয়ান গুয়ানচেনের সাথে গাড়িতে বসে চলে গেল। আমি ধীরে ধীরে মাটি থেকে 1,00,000 ইউয়ান কুড়াতে লাগলাম এবং নিজের ওপর হাসতে লাগলাম। আমার কপাল এতটাও খারাপ নয়। মাত্র একদিনে আমি আমার কবরের জন্য যথেষ্ট টাকা কামিয়ে নিয়েছি। এরপর আমি টাকা নিয়ে ফিউনারেল সেন্টারে ফিরে গেলাম। পেমেন্ট করার পর আমি ট্যাক্সি নিয়ে সেই ঠিকানায় পৌঁছলাম যেটা লিউরুয়ান দিয়েছিল। আমি স্প্রিং মাউন্টেন লেক ডিস্ট্রিক্টে পৌঁছনোর সাথে সাথেই একজন বাটলার আমার হাতে চাকরের ইউনিফর্ম ধরিয়ে দিল। আরাপি, তাড়াতাড়ি বদলে নাও। লিউরুয়ান বলেছে আজ রাতে তুমি তার বেডরুমের বাইরে পাহারা দেবে। কাপড় বদলানোর পর আমি দ্বিতীয় তলার বেডরুমের দরজার কাছে গেলাম। আমি কাছে পৌঁছনোর আগেই ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে লাগলাম। আমার পুরো শরীর স্থবির হয়ে গেল। সেই শব্দগুলো যেন অদৃশ্য ব্লেড হয়ে বারবার আমার হৃদয়কে কাটছিল। আমি ঘাবড়ে গেলাম এবং পালাতে চাইলাম, কিন্তু তখনই দরজা হঠাৎ খুলে গেল। লিউরুয়ান নাইট গাউনে ছিল। তার ঘাড়ে অনেকগুলো সন্দেহজনক দাগ ছিল। তার তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি আমার ওপর স্থির হল। দরজার বাইরে দাঁড়িয়ে অন্যদের এসব করতে শুনে কেমন লাগছে? আমি জানতাম লিউরুয়ান এসব আমার পুরনো অ্যাফেয়ারের বদলা নেওয়ার জন্য করছে, কিন্তু আমি আমার দুর্বলতা দেখাতে পারছিলাম না। সম্পূর্ণ শান্তভাবে বললাম, মিস্টার গু কিছুটা বেশি জোর জবরদস্তি করছিলেন বলে মনে হল। যেহেতু আপনি এত টাকা খরচ করেছেন, তাই আমি নিজেই তাকে কিছু শেখানোর জন্য প্রস্তুত। সত্যিই খুব নির্লজ্জ তুমি। টাকার জন্য যা কিছু করবে, তাই না? অবশ্যই। টাকার জন্য কেম সমস্যা তৈরি করবে? তোমার মতো পুরুষদের আমার খুব নোংরা লাগে, কিন্তু হয়তো কোনো পশুও তোমাকে নোংরা মনে করবে না। আমি লিউরুয়ানের কথার মানে বুঝতে পারার আগেই সে ঠান্ডা স্বরে আদেশ দিল, একে পেছনের আঙিনায় নিয়ে যাও এবং সাইবারের সাথে বন্ধ করো। সঙ্গে সঙ্গে দুজন চাকর এলো এবং আমাকে টেনে হিচড়ে পেছনের আঙিনায় নিয়ে গেল। যখন আমি সেখানে পৌঁছলাম, তখন দেখলাম যে সাইবার ছিল একটি ভয়ঙ্কর তিব্বতী মাস্তিফ। ওর বড় বড় দাঁত দেখে আমার পুরো শরীর কাঁপতে শুরু করল। ছোটবেলায় অনাথাশ্রমে আমাকে একটি কুকুরে কামড়েছিল। তখন থেকেই কুকুর নিয়ে আমার মনে গভীর ভয় কাজ করে। না, আমি ভেতরে যাব না। আমাকে যেতে দাও। আমি হাত জোর করছি, প্লিজ আমাকে যেতে দাও। লিনবে, তুমিই তো বলেছিলে যে টাকার জন্য সবকিছু করবে। এখন ভয় পাচ্ছ কেন? আমি টাকার জন্য সবকিছু করতে পারি, কিন্তু এই ধরনের বিকৃত কাজের জন্য আরও টাকা দিতে হবে। তুমি যে টাকা দিয়েছ তা এখনো যথেষ্ট নয়। আরও 1,00,000 যোগ করো। একে ভেতরে বন্ধ করে দাও। চাকরেরা আমাকে জোর করে খাঁচার ভেতর ধাক্কা দিয়ে ঢুকিয়ে তালা লাগিয়ে দিল। যখন গুয়ানচেন জামাকাপড় বদলে এলো, তখন দেখল বডিগার্ডরা আমাকে তুলে নিয়ে যাচ্ছে। ওদিকে রুয়া পাগলের মতো তাদের সাথে দৌড়াচ্ছিল। সে একবারও খেয়াল করল না যে সে গুয়ানচেনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। গুয়ানচেনের দৃষ্টি আমার ওপর আটকে ছিল। তাতে হিংসা আর বিদ্বেষ পরিষ্কার ফুটে উঠছিল। যখন আমি পুনরায় চোখ খুললাম, তখন নিজেকে নরম বিছানায় শুয়ে থাকতে দেখলাম। আমার পায়ের ক্ষতের ওপর পট্টি বাঁধা ছিল। গুয়ানচেন আমার বিছানার পাশে দাঁড়িয়েছিল। সে যখনই দেখল আমি জেগে উঠেছি, কঠোর স্বরে জিজ্ঞেস করল, লিনবে, তুমি কেন ফিরে এসেছ?
যখন রুয়ানের হার্ট ফেলিয়ার হয়েছিল তুমি তাকে ছেড়ে চলে গিয়েছিলে, তাকে ব্রাইডাল স্যুটে একা ফেলে দিয়েছিলে। তুমি কি জানো সে প্রায় মরেই যেত? যখন আমি সেখানে পৌঁছলাম সে নিজের রক্তে লতপথ ছিল এবং তবুও তোমার নাম ধরে ডাকছিল। ওর কপাল ভালো ছিল যে আমি হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথে ডাক্তার জানালেন যে তারা ওর জন্য একটি ম্যাচিং হার্ট পেয়ে গেছেন। কিন্তু হাসপাতাল থেকে বেরোনোর পর সে সবার আগে তোমাকেই খুঁজেছিল। সে বলতো যে সে এখন ঠিক হয়ে গেছে, যাতে তুমি তাকে ঘৃণা না করো, এবং সে কঠোর পরিশ্রম করে তোমাকে সবথেকে ভালো জীবন উপহার দেবে। আর তুমি তুমি তাকে ছেড়ে নিজের ফুর্তি করতে চলে গেলে। তুমি কি জানো সেই সময় এয়ারপোর্টে রুয়া কত আঝরে কেঁদেছিল? আমার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। এই ৩ বছরে আমার কষ্ট লিউ রুয়ানের থেকে কম ছিল না। আমি একটি ল্যাবে বন্দী ছিলাম, না সূর্য দেখতে পেতাম, না বাইরে যেতে পারতাম। প্রতিদিন অসংখ্য ওষুধ আর শেষহীন পরীক্ষা সহ্য করতে হতো। আমি ৩ বছর ধরে রুয়ানের সাথে ছিলাম, তখন গিয়ে সে আমার মনে জায়গা করে নিল। এখন আমরা অবশেষে বিয়ে করতে চলেছি, আর তুমি টাকার জন্য তাকে বিরক্ত করতে ফিরে এলে। আমি বলতে চেয়েছিলাম যে আমি টাকার জন্য নয়, বরং আমি মারা যাচ্ছি বলেই শেষবারের মতো রুয়াকে দেখতে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমি একটি শব্দও বলতে পারলাম না। গুয়ানচেন কথা শেষ করেই আমাকে বিছানা থেকে টেনে নিচে ফেলে দিল, তারপর নিজের মাথা নিজেই দেয়ালে ঠুকে দিল। তার কপাল থেকে তাজা রক্ত ঝরতে লাগল। লিউ রুয়ান আওয়াজ শুনে দ্রুত ঘরে এলো। সে ঘাবড়ে গিয়ে গুয়ানচেনকে সামলালো এবং জিজ্ঞেস করল, গুয়ানচেন, তুমি ঠিক আছো? রুয়ান, লিন বে আমাকে ধাক্কা দিয়েছে। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকলাম। আমি কখনো ভাবিনি যে গুয়ানচেন আমাকে ফাঁসানোর জন্য এমন পথ বেছে নেবে। যখনই আমি সাফাই দিতে যাচ্ছিলাম, লিউ রুয়ান আমাকে লাথি মারল। যদি গুয়ানচেনের কিছু হয়, তবে আমি তোমার প্রাণ নিয়ে এর মাসুল আদায় করব। এই বলে সে গুয়ানচেনকে নিয়ে হাসপাতালের দিকে ছুটল। জানি না কতটা সময় কেটে গিয়েছিল। তখনই বাটলার কিছু লোক নিয়ে ঘরে ঢুকল। তারা আমাকে এমনভাবে ধরে হাসপাতালে নিয়ে গেল যেন আমি ক্ষমা অযোগ্য কোনো অপরাধী। হাসপাতালে গুয়ানচেনের মাথায় পট্টি বাঁধা ছিল। সে ফ্যাকাশে মুখ নিয়ে বিছানায় শুয়েছিল। রুয়ানের চোখে তার জন্য গভীর বেদনা ছিল, কিন্তু যখনই সে আমাকে দেখল সেই বেদনা গভীর ঘৃণায় পরিণত হল। হাঁটু গেড়ে বসো এবং গুয়ানচেনের কাছে ক্ষমা চাও। আমাকে জোর করে হাঁটু গেড়ে বসিয়ে দেওয়া হলো। আমি নড়তেও পারছিলাম না। এই মুহূর্তে আমি আর লড়াই করা ছেড়ে দিয়েছিলাম। আমি প্রাণহীন চোখে জিজ্ঞেস করলাম, প্লিজ, যদি আমি ক্ষমা চাই তাহলে কি তুমি আমাকে যেতে দেবে? আমি সত্যি খুব ক্লান্ত হয়ে গেছি। আমার শরীর আর আত্মা দুটোই প্রচণ্ড যন্ত্রণার মধ্যে আছে। আমি এখন শুধু একটি শান্ত জায়গায় যেতে চাই এবং চুপচাপ নিজের অন্তিমের অপেক্ষা করতে চাই। আমাকে যেতে দাও। এই কথাগুলি শোনার সাথে সাথে লিউ রুয়ানের বুকটা অজানা এক ব্যথায় মোচড়ে গেল। সে বেডসাইড টেবিল থেকে জলের গ্লাসটা তুলে আমার মুখের ওপর ছুঁড়ে মারল। আমার সাথে দরাদরি করার কোনো অধিকার তোমার নেই। লিনবে, তুমি আমার কাছে ঋণী, আর এই জীবনে তুমি তা শোধ করতে পারবে না। তুমি সত্যি মানুষের সাথে থাকাটা কঠিন করে ফেলো। প্রেমিক প্রেমিকার কাছাকাছি আসা আর আলাদা হয়ে যাওয়া খুব সাধারণ ব্যাপার। এটা কিভাবে আমার ওপর তোমার ঋণ হয়ে গেল? তোমার কোনো হৃদয়ই নেই। একে ধরো এবং গুয়ানচ্যানের সামনে এর মাথা ঝুঁকিয়ে ক্ষমা চাওয়াও। সঙ্গে সঙ্গে কেউ একজন আমার মাথা ধরে নিচে চেপে দিল এবং মেঝেতে আছড়ে ফেলল। একবার, দুবার, ৩ বার। আমার কপাল ফুলে গেল, লাল হয়ে গেল এবং রক্ত ঝরতে লাগল, কিন্তু তারা থামল না। শেষে গুয়ানচেনই বলল, রুয়ান, আমি এখন ঠিক আছি। ওকে যেতে দাও। ও খারাপ উদ্দেশ্যে তোমার ওপর হাত তুলেছে। তোমার ওর ওপর দয়া দেখানোর কোনো দরকার নেই। আমি ওর ওপর দয়া দেখাচ্ছি না। আমি চাই তুমি নিজেকে মুক্ত করো রুয়ান। ৩ বছর হয়ে গেছে। এবার তোমার ওকে যেতে দেওয়া উচিত। গুয়ানচেন, বেশি ভেবো না। আমি অনেক আগেই ওকে ভালোবাসা ছেড়ে দিয়েছি। এখন আমি শুধু এই হৃদয়হীন মানুষটার কাছ থেকে বদলা নিতে চাই। সত্যি? একেবারে। আমি কথা দিচ্ছি, আমাদের বিয়ের আগে আমি একে আমাদের পৃথিবী থেকে পুরোপুরি গায়েব করে দেব। তখন গুয়ানচেন আনমনাভাবে নাড়ানাড়ি করল। লিউ রুয়ান আমার রক্তাক্ত কপালের দিকে তাকালো এবং নির্দেশ দিল, কোনো ডাক্তারকে ডাকো এবং ওর ব্যান্ডেজ করিয়ে দাও। ডাক্তার লিউকে টেনে আনা হলো। যখনই সে আমাকে মাটিতে পড়ে থাকতে দেখল, সে অবাক হয়ে গেল। মিস্টার লিন, আপনি? তুমি ওকে চেনো? আমার বুক জোরে ধুকপুক করতে লাগল। ডাক্তার লিউই সেই সময়ের হার্ট ট্রান্সপ্লান্টের আসল সত্যিটা জানতেন। তিনি সেই সময় আমাকে বুঝিয়েও ছিলেন। শাও ওয়েইজি একটি পাগল ফার্মাসিউটিক্যাল লোক। সে তার নিজের ছেলেকেও ভেজিটেবল বানিয়ে দিয়েছে। তুমি যদি ওর ল্যাবে টেস্ট সাবজেক্ট হও, তাহলে সেটা নিজের জীবনের সাথে দরাদরি করার মতো হবে। কিন্তু সেই সময় আমার নির্দেশ অটল ছিল। আমাকে নিজের জীবন দিতে হলেও লিউরওয়ালকে বাঁচাতে হতো। লিউরওয়ান যদি সেই সময়ের সত্যিটা জিজ্ঞেস করে বসত, তাহলে সবকিছু লোকানো অসম্ভব হয়ে যেত। তাই আমি নিজেই আগে বলে উঠলাম। সেই সময় আমি আর মিস নিংবিং একটু বেশিই মাতামাতি করছিলাম, আর ভুল করে রাতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলাম। ইমার্জেন্সি কেসটা ডাক্তার লিউই সামলেছিলেন।
লিন বে, তুমি সত্যি নির্লজ্জ। এই পুরো ঘরটাকে এবং এতে থাকা এই মানুষটাকে ভালো করে ডিসইনফেক্ট করো। এই নির্দেশ দিয়ে সে গুয়ানচ্যানকে নিয়ে বাইরে চলে গেল। আমি ডাক্তার লিউয়ের হাতল চেপে ধরলাম এবং মিনতি করলাম, ডাক্তার লিউ, প্লিজ সেই সময়ের সত্যিটা লিউ রুয়ানকে বলবেন না। তুমি ওকে বাঁচানোর জন্য ৩ বছর ধরে ল্যাবে নিজেকে শেষ করেছ। এখন তুমি মৃত্যুর দোরগোড়ায়, আর তবুও সে তোমাকে ভুল বুঝছে। এই সব কি তোমার জন্য সত্যি ঠিক? দুর্বলভাবে বললাম, এটা ওর জন্য করা সার্থক। খুব তাড়াতাড়ি কয়েকজন নার্স প্রোটেক্টিভ পোশাক পরে ভিতরে এলো এবং তারা পুরো ঘরে আর আমার ওপর জীবাণুনাশক স্প্রে করে দিল। তার তীব্র গন্ধে আমার চোখে জল এসে গেল আর নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে গেল। ডাক্তার লিউ দীর্ঘশ্বাস ফেললেন। আমাকে একটি টিস্যু দেওয়ার পর ডাক্তার লিউ আমার কপালের ক্ষত পরিষ্কার করলেন এবং তাতে পট্টি বেঁধে দিলেন। পরের দিনগুলিতে লিউ রুয়ান আমার সাথে কোনো অদ্ভুত আচরণ করল না। সে সত্যিই আমাকে শুধু একজন চাকরের মতো ব্যবহার করল এবং আমাকে অত্যাচার করতে লাগল। সে আমাকে জলের গমলা আনতে বলত, যাতে সে তার পা ধুতে পারে। তারপর নিজেই সেই গমলাটাতে লাথি মেরে ফেলে দিত আর আমাকে হাঁটু গেড়ে বসে মেঝে পরিষ্কার করতে বলত। যে খাবার আমি খুব কষ্টে করে বানাতাম, লিউ রুয়ান সেটা কুকুরের সামনে ছুঁড়ে ফেলে দিত। তোমার মতো নোংরা মানুষের বানানো খাবার শুধু পশুদেরই যোগ্য। সে গুয়ানচেনকে বিলাসবহুল দোকানে শপিংয়ে নিয়ে যেত এবং একটি ডিজাইনার দোকানের সব ঘড়ি কেনার জন্য লক্ষ কোটি টাকা খরচ করে ফেলত। তারপর আমাকে বাধ্য করত যাতে আমি প্রতিটি ঘড়ি নিজে বয়ে ভিলা পর্যন্ত নিয়ে যাই। দিন রাত দৌড়াতে দৌড়াতে আমি রাস্তায় ক্লান্ত হয়ে লুটিয়ে পড়লাম। আমি যখন আবার হাসপাতালে চোখ খুললাম, তখন ডাক্তার লিউ জানালেন যে গত কয়েকদিনে আমি আমার শরীরকে প্রয়োজনের থেকে অনেক বেশি ক্লান্ত করে ফেলেছি। এখন আমার শরীর আর সহ্য করতে পারছে না। খুব বেশি হলে আমার হাতে আর মাত্র ১ সপ্তাহ বাকি আছে। এটা শুনে আমি কেবল স্বস্তি অনুভব করলাম। শেষ পর্যন্ত আমাকে এই আধা মরা শরীরটা টেনে নিয়ে বাঁচতে হবে না, আর লুয়ের জন্য মনে চেপে রাখা আবেগগুলো নিয়ে বেঁচে থাকাও শেষ হয়ে যাবে। শুধু মরার আগে আমাকে একটা শেষ কাজ করতে হবে। তখনই লুরুয়ানের ফোন এলো। লিনবে, তুমি শুধু অ্যানিমিয়ার কারণে অজ্ঞান হয়েছিলে। কতদিন হাসপাতালে পড়ে থাকার পরিকল্পনা আছে? এক্ষুনি রোমানেস্ক ব্রাইডাল শপে পৌঁছাও আর ইয়ানচেনকে পোশাক বদলাতে সাহায্য করো। আমি বিছানা থেকে উঠে ব্রাইডাল শপের দিকে রওনা দিলাম। আমার মুখ খুব ফ্যাকাশে ছিল, তাই আমি বিশেষ করে একজন নার্সকে বললাম হালকা মেকআপ করে দিতে, যাতে সেটা ঢাকা পড়ে। যখন আমি সেখানে পৌঁছলাম, লুরুয়ান আর গুয়ানচেন আগেই তাদের ওয়েডিং ড্রেস এবং স্যুট পরে ফিটিং রুম থেকে বেরিয়ে এসেছিল। পুরো ওয়েডিং ড্রেসটি ছিল হালকা বেগুনি রঙের, যা লুরুয়ানের সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছিল। পাশে দাঁড়িয়ে থাকা সব অ্যাসিস্ট্যান্ট প্রশংসা করে বললেন, এই ওয়েডিং ড্রেসটা সত্যিই খুব সুন্দর। শুনেছি মিস লু এটা নিজেই ডিজাইন করেছেন। হ্যাঁ, আর শুনেছি এই ড্রেসের ল্যাভেন্ডার প্রভিন্স থেকে হুবহু রেপ্লিকেট করা হয়েছে। আমি সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার চোখের কোণ নিজে থেকেই ভিজে এলো। এই ওয়েডিং ড্রেসটা আমি লুরুয়ানের জন্য ডিজাইন করেছিলাম এবং ও সত্যিই সেটা তৈরি করিয়েছে, কিন্তু এটা পরে বিয়ে করার মানুষটা এখন আমি নই। লুরুয়ান খুব মনোযোগ দিয়ে গুয়ানচেনের চুল ঠিক করে দিচ্ছিল। তারপর সে ঘুরে আমার দিকে তাকালো এবং তার চোখের সেই কোমলতা মুহূর্তেই উধাও হয়ে গেল। এত গোলাপি মুখ, আর তুমি বলছো তোমার অ্যানিমিয়া হয়েছে? যেমনটা ভেবেছিলাম তুমি ডাক্তারের সাথে মিলে বাহানা করেছ। তুমি ঠিকই ধরেছ, আমি তো শুধু এই সুযোগে কয়েকদিন বিশ্রাম নিতে চেয়েছিলাম। লিনবে, আমি তোমাকে ১ মাসের জন্য ১,০০,০০০ ইউয়ান দিয়ে রেখেছি এখানে বিশ্রাম নেওয়ার জন্য নয়। যাও, গুয়ানচেনের জুতো নিয়ে এসো। আমি এগিয়ে গেলাম এবং শেলফ থেকে চামড়ার জুতো তুলে গুয়ানচেনের পায়ের কাছে রাখলাম। গুয়ানচেন পা তুলল এবং জুতো পরার সময় সে ইচ্ছে করে আমার হাতের উপর জোরে পা দিয়ে দিল। আহ! আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। সরি, আমার মাথা ঘুরছিল। আমি নিচে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না। ও তো কেবল একজন চাকর, যা হয়েছে হয়েছে, তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই। লু রুয়ান এগিয়ে এসে গুয়ানচেনের হাত ধরল। গুয়ানচেনের চোখে তার জন্য স্পষ্ট ভালোবাসা ছিল। ওদিকে ইয়ান ইউনান বুদ্ধি দেখিয়ে লুরুয়ানের ড্রেস ঠিক করতে লেগে গেল আর আমাকে একপাশে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এরপর আমি বিষণ্ণ মুখ নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে লাগলাম, কিন্তু কয়েক পা এগোতেই কেউ পেছন থেকে আমার হাত ধরল। লুরুয়ান আমাকে টেনে পাশের একটি লাউঞ্জে নিয়ে গেল এবং আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে আমার পথ আটকে দিল। লিনমে, যদি তুমি সেই সময় ধোকা না দিতে, তাহলে আজ এই সব তোমার হতো। তোমার এখন খুব আফসোস হচ্ছে, তাই না? আফসোস? যদি আমি টেস্ট সাবজেক্ট হওয়ার জন্য রাজি না হতাম, তাহলে আমাকে ওই ৩ বছর অন্ধকারে কাটাতে হতো না, আর আজ আমি মৃত্যুর এত কাছে থাকতাম না। কিন্তু লুরওয়ানকে নিজের সামনে জীবিত এবং সুস্থ দেখে আমার মনে হয় এই সব কিছুর মূল্য ছিল। না, আমার কোনো আফসোস নেই। তুমি সেই সময় টাকার জন্য আমাকে ছেড়ে দিয়েছিলে। এখন যখন আমার কাছে টাকা আর ক্ষমতা আছে, তবে তোমার আফসোস হচ্ছে না কেন? আমি যা করেছি তার জন্য আমার কখনো আফসোস হয়নি। এই কার্ডে ৬৪,০০০ বেঁচে আছে। এটা ফেরত রাখো। আজ থেকে আমি তোমার চাকর নই। লুরওয়ান, আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে।
যখন লুরওয়ান কিছু বলল না, তখন আমি কার্ডটা তার হাতে ধরিয়ে দিয়ে ঘুরে চলে যেতে লাগলাম। আমার ভয় ছিল যে আমি যদি আর কিছুক্ষণ দাঁড়াই তাহলে নিজের মনের আবেগ সামলাতে পারব না। কিন্তু যেমনই আমার হাত দরজার হ্যান্ডেলে পৌঁছল, লুরওয়ান পেছন থেকে দৌড়ে এলো এবং আমার কোমর জড়িয়ে ধরে আমাকে দেওয়ালের সাথে চেপে ধরল। লিনবে, তোমার কি মনে হয় আমি এখনও সেই ৩ বছর আগের সহজ সরল লুরওয়ান আছি? তুমি ভাবছ যখন খুশি তখন এভাবেই চলে যাবে? তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে চাও? স্বপ্নেও ভেব না। তখনই ঘরের দরজা হঠাৎ সজোরে খুলে গেল। গুয়ান চেন দরজায় দাঁড়িয়েছিল। বরের স্যুটে তার চোখগুলো বিস্ময়ে বড় হয়ে গেল এবং সে আমাদের ঘরের ভিতরে দেখে স্তব্ধ হয়ে গেল। আমার হারিয়ে যাওয়া বোধশক্তি ফিরে এলো। লুরওয়ান, আমাকে ছাড়ো। আমি গুয়ান চেনের দিকে তাকালাম। আমার চোখে অপরাধ বোধ ছিল। ইয়ান, আমি... গুয়ান চেন কয়েক পা পিছিয়ে গেল। তারপর ঘুরে দৌড়ে পালালো এবং লুরওয়ান তৎক্ষণাৎ তার পেছনে ছুটল। সেই মুহূর্তে আমার মনে হলো যেন আমার সমস্ত শক্তি শেষ হয়ে গেছে এবং আমি দেওয়ালের ওপর ভর দিয়ে নিচে মেঝেতে বসে পড়লাম। আমি নিজের হাত দিয়ে মুখ ঢেকে ফেললাম, কিন্তু তবুও চোখের জল আমার আঙুলের ফাঁক দিয়ে গড়িয়ে পড়তে লাগল। আমি অনুভব করতে পারছিলাম যে লুরওয়ান এখনও আমাকে ভালোবাসে, কিন্তু আমি তাকে বিনিময়ে ভালোবাসা দিতে পারব না। আমি তো মরে যাব। তুমি আমাকে আর লুরওয়ানকে এভাবে শাস্তি কেন দিচ্ছ? ইতিমধ্যে গুয়ান চেন যখন দোকান থেকে বাইরে দৌড়ে পালালো, একটি গাড়ি তীব্র গতিতে তার দিকে আসছিল। দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে লুরওয়ান তাকে পেছনে টেনে নিল। তুমি আমাকে বাঁচালে কেন? তোমার তো আমাকে মরে যেতে দেওয়া উচিত ছিল, যাতে তুমি কোনো অপরাধ বোধ ছাড়াই লিন বেইয়ের সাথে থাকতে পারো। ইয়ানচেন, আমার কথা শোনো। আমি শুনব না, আমি কিচ্ছু শুনব না। ইয়ানচেন, আমি সত্যিই তোমাকে বিয়ে করতে যাচ্ছিলাম, কিন্তু যেই মুহূর্তে লিন বেই আবার আমার সামনে এলো, আমার মন আমার নিয়ন্ত্রণে থাকল না। আমি তাকে ঘৃণা করি, কিন্তু তার চেয়ে বেশি তাকে ভালোবাসি। যদি আমি এখন তোমাকে বিয়ে করি, তাহলে সেটা তোমার সাথে অনেক বড় অন্যায় হবে। রুয়ান, আমার কোনো ন্যায় দরকার নেই। আমি শুধু তোমার সাথে থাকতে চাই। লিনবেই তোমার ভালোবাসার বিন্দুমাত্র যোগ্য নয়। যখন তোমার তাকে সবচেয়ে বেশি দরকার ছিল, সে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমিই ছিলাম যে সবসময় তোমার সাথে ছিলাম। রুয়ান, তুমি আমাকে সামান্যও কেন দেখতে পাচ্ছ না? আমি ৫ বছর ধরে তোমাকে ভালোবেসেছি। কিন্তু আমি লিনবেইকে ১৮ বছর ধরে ভালোবেসেছি। যখন আমি ৭ বছরের ছিলাম এবং অনাথ আশ্রমে প্রথমবার তার সাথে দেখা হলো, আমি রাতে লুকিয়ে কাঁদছিলাম। তখন সে আমাকে একটি টফি দিয়েছিল, কেবল একটি টফি, আর সেই দিন থেকেই তার ছবি আমার মনে গেঁথে গেছে। যদিও সে আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তাকে কখনো ভুলিনি। ইয়ানচেন, আমাকে ক্ষমা করো। আমিই তোমার যোগ্য নই। রুয়ান, হোশে এসো। লিনবেই তোমাকে একদম ভালোবাসে না। ও শুধু তোমার টাকার পেছনে ছুটছে। ও যদি আমার টাকার পেছনেও ছোটে, তবুও আমি তাকে গ্রহণ করব। তারপর লুরওয়ান ইয়ানচেনকে নিয়ে ব্রাইডাল শপে ফিরে এলো। সে আমার কাছে নিজের মনের কথা বলতে যাবে তার আগেই আমি বলে উঠলাম, "হাহ, আমার আর বিংবিংয়ের মধ্যে ঝগড়া হয়েছিল, সেই জন্যই আমি তোমার কাছে ফিরে এসেছিলাম। এইমাত্র বিংয়ের ফোন এলো। ও আমার সাথে মিটমাট করতে চায় এবং সে আমার জন্য আমেরিকা ফিরে যাওয়ার টিকিটও বুক করে দিয়েছে। আমি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আমি তোমার আর মিস্টার গুয়ের বিয়েতে থাকতে পারব না। শুধু তোমাকে আগেই শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি, যেন তোমার একটি ভালো সন্তান হয় আর তোমার বিবাহিত জীবন সুখের হয়। লিনবেই, এই সবকটা বছরে তোমার মনে আসলে আমি কি ছিলাম? রুয়ান, তুমি কি সত্যিই আমার মুখ থেকে এই কথাটা এত পরিষ্কারভাবে শুনতে চাও? তুমি শুধু একটা স্পেয়ার টায়ার ছিলে। যখন আমার আর বিংবিংয়ের ব্রেকআপ হয়েছিল, তখন আমি তোমার কাছে ফিরে এসে তোমার মতো একটা বড় আশ্রয়ের সাথে যুক্ত হতে চেয়েছিলাম। এখন যখন বিংবিং ফিরে এসেছে, তখন আমাকে তাকেই বেছে নিতে হবে যাকে আমি পছন্দ করি। আসলে রুয়ান খারাপ নয়, শুধু একটু বেশি সেকেলে, কনজারভেটিভ। আমি তো বিংবিংয়ের মতো মেয়ে পছন্দ করি। সে আমাকে সন্তুষ্ট করতে পারে। লিনবে, তুমি কত বড় নির্লজ্জ! হ্যাঁ, আমি নির্লজ্জ। এই কথাটা তোমার ৩ বছর আগেই বুঝে যাওয়া উচিত ছিল। এ কথা বলে আমি ঘুরে চলে যেতে লাগলাম, কিন্তু লুরওয়ান হাত তুলে আমার পথ আটকে দিল। লিনবে, ওই ব্রেসলেটটা আমাকে ফেরত দাও। আজকের পর আমি তোমাকে আর কোনো দিন দেখতে চাই না। আমি সেখানেই দাঁড়িয়ে ওই ব্রেসলেটটা খুলে নিলাম, যেটা আমি নিজে মেরামত করেছিলাম। লু সেটা নিল এবং আবার নির্দয়ভাবে দুমড়ে মুচড়ে দিল, যাতে সেটা দ্বিতীয়বার ঠিক করার আর কোনো আশা না থাকে। আমার মনে হলো যেন নিজের হৃদয় ভেঙে যাওয়ার শব্দ শুনতে পাচ্ছি। এখন কি আমি যেতে পারি? আমার কাছেও তোমাকে ফিরিয়ে দেওয়ার মতো কিছু আছে। যখন তুমি সেটা নিয়ে নেবে, তারপর তোমার বেঁচে থাকা বা মরে যাওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এটাই শোনার জন্য আমি অপেক্ষা করছিলাম। এখন আমি শুধু এটাই চাই যে আমার মৃত্যুর পর লুরওয়ান যেন সবসময় সুস্থ, সুখী এবং শান্তিময় জীবন কাটায়। ইয়ান, তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো। আমি এক্ষুনি ফিরে আসছি। যখন আমি ফিরে আসব, তখন আমার মনে শুধু তুমিই থাকবে আর আমি শুধু তোমাকেই ভালোবাসব। ঠিক আছে, আমি তোমার অপেক্ষা করব। এ কথা বলে লুরওয়ান আমাকে জিং সিটির সবচেয়ে বড় ক্যান্ডি শপে নিয়ে গেল। আমাকে এই দোকানের সব টফি দিয়ে দিন। ম্যাডাম, আপনি কি সত্যি সবগুলো চান? হ্যাঁ, সবগুলো।
শীঘ্রই স্টোর রুম থেকে এক এক করে টফির ব্যাগ বাইরে আনা হলো এবং আমাদের সামনে রেখে দেওয়া হলো। লিনবে, তুমি আমাকে একবার একটা টফি দিয়েছিলে এবং সেটাই আমার ভালোবাসা তোমার সাথে জুড়ে দিয়েছিল। এখন আমি সেটা 1000 গুণ ফেরত দিচ্ছি, যাতে নিজের ভালোবাসাকে শেষ করতে পারি। ঠিক আছে লুরুয়ান, আজকের পর আমরা একে অপরের কাছে কোনো ঋণী নেই। হ্যাঁ, এখন আমরা একে অপরের কাছে কিছুই ঋণী নই। লুরুয়ান আমার দিকে একবারও তাকালো না এবং বিনা দ্বিধায় ঘুরে চলে গেল। যতক্ষণ পর্যন্ত তার ছায়াও ভিড়ের মধ্যে হারিয়ে না গেল, আমি সেখানেই দাঁড়িয়ে তাকে দেখতে থাকলাম। এরপর আমি মাটিতে পড়ে থাকা টফিগুলো তুললাম, এক এক করে নিজের মুখে দিতে থাকলাম। এতটাই খেয়ে ফেললাম যে আমার বমি হয়ে গেল। আমি মাটিতে বসে পড়লাম এবং জোরে জোরে কাঁদতে থাকলাম। নিজের সমস্ত রাগ, কষ্ট এবং চেপে রাখা ভালোবাসাকে নিজের চোখের জলের সাথে বাইরে বের করে দিলাম। শেষে আমি স্টাফদের বললাম যে এই সব টফি প্যাক করে জিঙ্ক সিটির অনাথালয়ের বাচ্চাদের দিয়ে দেওয়া হোক। পরের দিন আমি প্লেনের টিকিট নিলাম এবং সেই জায়গার উদ্দেশ্যে রওনা হলাম যেখানে আমি আগেই নিজের শেষ ব্যবস্থা করে রেখেছিলাম। সেই জায়গাটি ছিল প্রোভেন্স। আমি আমার শেষকৃত্যের জন্য দাহ সংস্কার বেছে নিয়েছিলাম, যাতে আমার মৃত্যুর পর আমার ছাই প্রভিন্সের ল্যাভেন্ডার ক্ষেতগুলোতে ছড়িয়ে দেওয়া হয়। এবং যেমনই আমি প্লেনে উঠতে যাচ্ছিলাম, বড় স্ক্রিনে একটা কার অ্যাক্সিডেন্টের খবর চলছিল। আমি তৎক্ষণাৎ সেই গাড়িটা চিনতে পারলাম, যেটা পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ওটা লুয়ের ছিল। আমার মাথা একদম শূন্য হয়ে গেল এবং আমি তৎক্ষণাৎ হাসপাতালের দিকে দৌড়ালাম। রাস্তায় আমি বারবার লুরুয়ানকে ফোন করতে থাকলাম, কিন্তু কেউ কল ধরল না। আমি মনে মনে প্রার্থনা করছিলাম যাতে লুরুয়ান সুরক্ষিত থাকে। এর বদলে আমি আমার সবকিছু দিয়ে দিতে প্রস্তুত ছিলাম। যখন আমি হাসপাতালে পৌঁছলাম, তখন ডাক্তার লিউ গুয়ানচেনের সাথে গম্ভীর মুখে কথা বলছিলেন। ইমার্জেন্সি ট্রিটমেন্টের পর রোগী এখন বিপদমুক্ত, কিন্তু তার চোখে আঘাত লেগেছে এবং তার কর্নিয়া বুড়িভাবে ড্যামেজ হয়ে গেছে। যখন সে হোশে আসবে তখন সে অন্ধ হয়ে যাবে। ডাক্তার, আপনাকে তাকে ঠিক করতেই হবে। তার চোখ তার কাছে খুব গুরুত্বপূর্ণ। সে অন্ধ হতে পারে না। তাকে ঠিক করার জন্য কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট জরুরি, কিন্তু আপাতত হাসপাতালে কোনো ডোনার নেই। আমি ডোনেট করব। আমি আমার কর্নিয়া দিতে প্রস্তুত। দয়া করে তৎক্ষণাৎ সার্জারি শুরু করুন। মিস্টার লিন, জীবিত মানুষের কাছ থেকে কর্নিয়া নেওয়া যায় না। আপনি কথা জানেন। আমার কাছে বেশি সময় বাকি নেই। যদি আমি তাকে পুনরায় আলো দিতে না পারি, যদিও আপনি মরতে বসেছেন, কিন্তু হাসপাতালে এমন কোনো নিয়ম নেই যে জীবিত মানুষের থেকে কর্নিয়া নেওয়া হবে। এটা আইন এবং নৈতিকতা দুটোরই বিরুদ্ধে। যদি আপনাদের অপেক্ষা করতে হয় যে আমি আমার চোখ বন্ধ করি, তবে আমি এখনই আপনাদের সামনে সেগুলো চিরতরে বন্ধ করে দিচ্ছি। অবশেষে অনেক তর্ক বিতর্কের পর আমি একটা দায়িত্বপত্রে সাইন করলাম এবং হাসপাতাল সার্জারির জন্য প্রস্তুত হল। এটা দেখে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি গুয়ানচেনের দিকে তাকালাম এবং বললাম, দয়া করে লুরুয়ানকে বলবেন না যে তার কর্নিয়া আমি দিয়েছি। আসলে এই সব কি? তুমি মরতে বসেছ কেন? তুমি কি সত্যি সেই সময় টাকার জন্য লুরুয়ানকে ধোকা দিয়েছিলে? মিস্টার গু, এখন থেকে দয়া করে লুরুয়ানের খেয়াল রাখবেন। এই বলে আমি পেছনে না তাকিয়ে অপারেশন থিয়েটারে চলে গেলাম। অপারেশন থিয়েটারে আমি এবং লুরুয়ান পাশাপাশি দুটো বেডে শুয়েছিলাম। আমি হাত বাড়িয়ে তার হাত ধরলাম। আমাদের আঙুলগুলো একে অপরের সাথে জড়িয়ে গেল এবং আমি সেই নাম ধরে ডাকলাম যেটা সবসময় নিজের হৃদয় লুকিয়ে রেখেছিলাম। ডার্লিং, আমি খুব খুশি যে মরার আগে আমি তোমার জন্য এই শেষ কাজটা করতে পারছি। ডার্লিং, আমি তোমাকে ভালোবাসি। যেমন যেমন অ্যানেস্থেসিয়া আমার শরীরে ছড়িয়ে পড়ল, আমার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল এবং শেষে আমার আঙুলগুলো শিথিল হয়ে গেল। লুরুয়ানের এমন মনে হল যেন সে একটা লম্বা স্বপ্ন দেখছে। সেই স্বপ্নে আমাদের প্রথম দেখা ছিল, অনাথালয়ে প্রথমবার হাত ধরা, প্রথমবার কিস করা, এরপর আমার ধোকা, আমার অ্যাফেয়ার, এবং তারপর সেই মুহূর্ত ক্যান্ডি শপে যেখানে আমরা একে অপরের ঋণী ছিলাম না। তখনই সে কারোর গলা শুনতে পেল। কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট সার্জারি সফল হয়েছে। ডোনার লিনবেই এখন আর নেই। কিছুক্ষণ পরেই আমার শরীরকে সাদা চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো এবং অপারেশন থিয়েটার থেকে বাইরে নিয়ে যাওয়া হলো। গুয়ানচেন ঘাবড়ে গিয়ে দৌড়ে এলো এবং জিজ্ঞেস করল, সে কেমন আছে? সার্জারির সময় মিস্টার লিনের হার্ট ফেলিয়ারের কারণে শক লাগে এবং ওনার মৃত্যু হয়। গুয়ানচেন পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। সে নিজের চোখের সামনের সত্যকে বিশ্বাস করতে পারছিল না। সেই মাত্র জানতে পেরেছিল যে আমার ধোকা দেওয়ার পেছনে হয়তো কোনো রহস্য ছিল, আর এখন আমি তার চোখের সামনেই মারা গিয়েছিলাম। তখনই ফিউনারেল হোমের কিছু কর্মচারী এলো। তাদের হাতে সেই পাওয়ার অফ অ্যাটর্নি ছিল যেটায় আমি জীবিত থাকার সময় সাইন করেছিলাম। তারা ডাক্তারকে বলল, 10 দিন আগে মিস্টার লিন নিজের শেষকৃত্যের ব্যবস্থা করে ফেলেছিলেন। দয়া করে ওনার শরীর আমাদের হাতে তুলে দিন। কি বলছো তোমরা? 10 দিন আগেই লিনবেই নিজের শেষকৃত্য ঠিক করে ফেলেছিলেন? জি হ্যাঁ। এখন আমরা চুক্তি অনুযায়ী ওনার শরীরের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করব এবং ওনার ফিউনারেল আয়োজন করব। এই বলে তারা আমার শরীর নিয়ে চলে গেল। গুয়ানচেন তাদের আটকাতে চাইছিল, কিন্তু সেই সময় অন্যদিকে লুরওয়ানকে অপারেশন থিয়েটার থেকে বাইরে আনা হচ্ছিল। তার কাছে আর কিছু ভাবার সময় ছিল না এবং সে তার সাথে আইসিইউতে চলে গেল। 2 ঘণ্টা পর লুরওয়ান হোশে এলো। সে দেখল গুয়ানচেন তার পাশে বসে আছে, কিন্তু তার হৃদয়ে লুকিয়ে থাকা হতাশা পরিষ্কার ফুটে উঠছিল। কারণ তার স্বপ্নে আমি ছিলাম, কিন্তু চোখ খুলতেই তার সামনে আমি ছিলাম না। রুয়ান, এখন তোমার হোশে আসা উচিত। সেই নির্দয় মানুষটা এতক্ষণে আমেরিকা যাওয়ার ফ্লাইটে বসে আছে এবং বিংবিংয়ের সাথে আবার মিলে গেছে। রুয়ান, তুমি জেগে গেছো। ইয়ানচেন, তোমাকে চিন্তায় ফেলে দিলাম। রুয়ান, শুধু তুমি ঠিক আছো এটাই যথেষ্ট। তখনই ডাক্তার রাউন্ডে এলেন এবং লুরওয়ার পরীক্ষা করলেন। দৃষ্টিশক্তি স্বাভাবিক। কর্নিয়া ট্রান্সপ্ল্যান্টের পর কোনো রিয়াকশন নেই। কি ডাক্তার,
আপনি বললেন যে আমার কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। তার মনে পড়ল যে অপারেশনের সময় সে কাউকে কিছু বলতে শুনেছিল। সে ভেবেছিল এটা স্বপ্ন ছিল, কিন্তু হয়তো সেটা সত্যি ছিল। হ্যাঁ, কার অ্যাক্সিডেন্টের কারণে আপনার চোখে আঘাত লেগেছিল এবং আপনার কর্নিয়া বুড়িভাবে ফেটে গিয়েছিল। যদি ট্রান্সপ্ল্যান্ট না হতো তাহলে আপনি অন্ধ হয়ে যেতেন। কে কে আমাকে নিজের কর্নিয়া দিয়েছে? গোপনীয়তার নিয়ম অনুযায়ী আমরা ডোনারের তথ্য দিতে পারি না। রুয়ান, এখন তুমি কি করবে? যদি তারা না বলে তবে আমি নিজে খুঁজে বের করব। আমি জানি সে কে ছিল। সে একজন মহিলা ছিল যার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছিল। হাসপাতাল তাদের নিয়মের কারণে ডোনারের তথ্য বলতে পারছে না, কিন্তু আমি তাকে অপারেশনের সময় নিজে দেখেছিলাম। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলেছি যাতে তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা দিয়ে দেওয়া হয়। ইয়ানচেন, তুমি জানো, একটু আগে অপারেশন থিয়েটারে আমি একটা খুব লম্বা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নে সব জায়গায় লিন বেই ছিল। আমি তো এটাও স্বপ্ন দেখেছি যে সে নিজে আমাকে নিজের চোখ দিয়ে দিল। কত বোকামি, তাই না? রুয়া, লিন বেইকে ভুলে যাও। নিজের পুরনো স্মৃতিগুলোকে একটা সুন্দর কিন্তু খুব যন্ত্রণাদায়ক স্বপ্ন মনে করো। এখন তোমার এগিয়ে যাওয়া উচিত। লিনবেই, আজকের পর আমি তোমাকে আমার স্মৃতি থেকে পুরোপুরি মুছে ফেলব। 1 সপ্তাহ পর লুরুয়া হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে গেল। সে গুয়ানচেনের সাথে নিজের বিয়ের প্রস্তুতি শুরু করল। বিয়ের খবর ইন্টারনেটে সব জায়গায় ছড়িয়ে পড়ল। কিন্তু যেমন যেমন বিয়ের দিন এগিয়ে আসছিল, রুয়ানের মন আরও ভারী হয়ে উঠছিল। অনেকবার তার মনে এই খেয়াল আসত যে সে বিয়ে থেকে পালিয়ে যাক এবং আমাকে আমেরিকায় গিয়ে খোঁজুক, কিন্তু প্রতিবার সেই খেয়ালকে জোর করে চেপে ধরত। সে নিজেকে বলত, মাটারিং, আমার প্রাণ ইয়ানচেন বাঁচিয়েছিল এবং আমার সবথেকে অন্ধকারের সময় সেই আমার সাথে ছিল। আমি তার সাথে অন্যায় করতে পারি না। ধীরে ধীরে লুরওয়ান মদের আশ্রয় শুরু করল। তবেই সে নিজের কষ্ট অনুভব করত না। একবার নেশার ঘোরে সে গুয়ানচেনকে জড়িয়ে ধরল এবং যন্ত্রণায় কাঁদতে লাগল। সবিং, আমি তোমাকে এত ভালোবাসি। তারপরেও তুমি আমার সাথে এত নির্মম কেন? আমি তোমাকে সেই সময় আমাকে ছেড়ে যাওয়ার জন্য ক্ষমা করতে পারি। আমি আমেরিকায় তোমার এবং বিংবিংয়ের মাঝে যা হয়েছে সেটাও উপেক্ষা করতে পারি। লিনবেই, আমার কাছে ফিরে এসো। আমি সেই ওয়েডিং ড্রেসটা বানিয়ে নিয়েছি যেটা তুমি ডিজাইন করেছিলে। তুমি সেটা সেদিন দেখেছিলে, তাই না? ওটা একদম তেমনই হয়েছে যেমনটা তুমি বলেছিলে। যখন আমি ওটা ডিজাইন করছিলাম, আমি অগুন্তিবার ভেবেছিলাম যে আমি ওটা পরে তোমাকে বিয়ে করছি। লিনবেই, এখন আমার কাছে টাকা আছে। আমি তোমার সব স্বপ্ন পূরণ করতে পারি। তবুও তুমি বিংবিংকে কেন বেছে নিলে? আমাকে কেন নয়? কেন? কেন? নেশায় বুধ লুরওয়ান গুয়ানচানের হাত ধরে ক্রমাগত তার কাছে জবাব চাইছিল। সেই মুহূর্তে গুয়ানচানের মনও শান্ত ছিল না। সে সবসময় জানত যে লুরওয়ান আমাকে খুব গভীর ভালোবাসে। যদিও দিনের বেলা সে এটা লুকিয়ে রাখত, কিন্তু তার হৃদয় সে আমাকে এক মুহূর্তের জন্যও ভোলেনি। তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার পর গুয়ানচেন ভিলা থেকে বাইরে বেরোল। সে অন্ধকার আকাশের দিকে তাকালো এবং বলল, লোকে বলে মানুষ মরার পর আকাশের তারা হয়ে যায়। লিনবেই, তুমি কি এখন একটা তারা হয়ে গেছ? আগে সে আমাকে একজন নিকম্মা, লোভী এবং নিষ্ঠুর মানুষ ভাবত, কিন্তু কর্নিয়া ডোনেশনের ঘটনার পর তার মনে হতে লাগলো যে হয়তো তারা আমাকে ভুল বুঝেছিল। হয়তো এর পেছনে কোনো অজানা সত্য লুকিয়েছিল। কিন্তু এখন তার মনে হলো যে সত্যি জানার কোনো মানেই নেই, কারণ আমি মারা গিয়েছিলাম। মৃত মানুষকে ফিরিয়ে আনা যায় না, এবং তাদের জন্যে সত্যিটা হয়তো শুধু আর একটা বোঝা হয়ে যেত। গুয়ানচেন নিজের মনে একটা সিদ্ধান্ত নিল। সে বিয়েটাকে শেষ সীমা মানবে। যদি লুরওয়ান সত্যি তার সাথে বিয়ের মণ্ডপ পর্যন্ত চলে, তবে সে সারা জীবন তাকে ভালোবাসবে এবং তাকে খুশি রাখবে। কিন্তু যদি তারা বিয়ে না করতে পারে, তবে এর মানে হবে যে তাদের সম্পর্ক শুধু কপাল পর্যন্তই সীমাবদ্ধ ছিল, এবং সে লুরওয়ানকে আমার কর্নিয়া ডোনেশনের সত্যিটা বলে দেবে। বিয়ের 3 দিন আগে লু ও গু, দুই পরিবারের আত্মীয় স্বজনরা জড়ো হল যাতে বিয়ের প্রস্তুতি নেওয়া যায়। লুরওয়ানের বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন এবং তাকে অনাথালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাই তার বেশি আত্মীয় ছিল না। কিন্তু গু পরিবার খুব বড় ছিল এবং অনেক আত্মীয় বিদেশ থেকেও এসেছিল। গুয়ানচেনের কাজিন বিশেষভাবে আমেরিকা থেকে ফিরল এবং নিজের গার্লফ্রেন্ডকেও সাথে নিয়ে এলো। ভাই, ভাবি, এ আমার গার্লফ্রেন্ড বাই নিংবিং। এটা শুনতেই পরিবেশ একদম শান্ত হয়ে গেল। লুরওয়ানের নজর সরাসরি বিংবিংয়ের ওপর আটকে গেল। এ তোমার গার্লফ্রেন্ড? তাহলে লিনবেইয়ের কি হবে? বিংবিংও লুরওয়ানকে চিনতে পারল এবং মনে মনে ভাবল যে দুনিয়াটা কত ছোট। সেই সময় সে আমার সাথে মিলে অ্যাফেয়ারের নাটক করেছিল এবং আজ সে লুরওয়ানের যা হতে চলেছিল। লিনবেই, ও তো অনেক পুরনো কথা হয়ে গেছে। আমাদের দুজনের অনেক আগেই ব্রেকআপ হয়ে গেছে। গুই আমার সত্যিকারের ভালোবাসা। এইমাত্র তো তুমি লিনবেইকে ভুলিয়ে আমেরিকা পাঠালে, আর এখন বলছো যে এ তোমার সত্যিকারের ভালোবাসা? আজ আমি তোমাকে সবক শেখাবো। তুমি 2 জন মানুষের সাথে খেলা করা একটা মেয়ে। বাজে কথা বলো না। আমার আর গুয়ের মাঝে সত্যিকারের ভালোবাসা আছে। আমি কবে কার সাথে ধোকা দিলাম? তুমি বারবার বলছো যে তোমার ভালোবাসা সত্যি, তাহলে লিনবেইয়ের কি হবে? যদি তুমি আমাকে ভালোবাসতে না, তবে তুমি তাকে আমার থেকে দূরে কেন নিয়ে গেলে? তাকে বিদেশে কেন নিয়ে গেলে? সত্যিই কি তুমি আমার সাথে কোনো অন্যায় করেছিলে? গু, তোমার জন্যে আমার মন পরিষ্কার। তোমার কি এখনও আমার উপর সন্দেহ আছে? তাহলে ও কি বলছে? সেই সময় যা কিছু হয়েছিল সেটা শুধু একটা নাটক ছিল যেটা লিনবেই আমাকে দিয়ে করিয়েছিল। কি?
সেই সময় লিন বেই তোমার থেকে কিছু সময়ের জন্য দূরে যেতে চাইছিল, কিন্তু তার ভয় ছিল যে তুমি তাকে ছাড়বে না। তাই সে আমাকে বলেছিল যে আমি তার সাথে মিলে অ্যাফেয়ারের নাটক করি, যাতে সে তোমার থেকে দূরে যেতে পারে। সেই সময় আমার আর তার মাঝে কিছুই হয়নি। আর যেখানে তুমি এটা বলছো যে আমি তাকে আমেরিকা নিয়ে গিয়েছিলাম, ওটাও শুধু একটা বাহানা ছিল তোমার থেকে দূরে যাওয়ার জন্য। আমি আর বিং বিং ৩ বছর ধরে আমেরিকায় ছিলাম, কিন্তু আমি কখনো তার কাছে অন্য কোনো মানুষকে দেখিনি। তাহলে তোমার মানে হলো যে সেই সময় লিন বেইর তোমার সাথে অ্যাফেয়ার সব নকল ছিল, এবং তার তোমার সাথে আমেরিকা যাওয়াও নকল ছিল? হ্যাঁ, সবকিছুই নকল ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত এইসব একটা নাটক ছিল, যা লিন বেই আমাকে দিয়ে করিয়েছিল। বিংবিংয়ের এই কথা বলার পর লুরওয়ান তৎক্ষণাৎ ঘুরে বাইরে চলে গেল। তাহলে সেদিন যখন লিন বেই বলেছিল যে সে বিংবিংয়ের সাথে মিটমাট করে নিয়েছে এবং আমেরিকা ফিরে যাচ্ছে, ওটাও মিথ্যা ছিল? তাহলে এই ৩ বছরে সে আসলে গিয়েছিল কোথায়? সে আমার সাথে মিথ্যা কেন বলল? এখন লুরওয়ানের মাথায় শুধু প্রশ্ন আর প্রশ্ন, এবং সেগুলোর উত্তর শুধু আমাকে খুঁজে পেলেই পাওয়া সম্ভব ছিল। কিন্তু যেমনই সে হোটেল থেকে বাইরে বেরোলো, গুয়ানচেন তার পিছনে চলে এলো। রুয়ান, তুমি কি লিনবেইকে খুঁজতে যাচ্ছ? ইয়ানচেন, আমি শুধু তার কাছ থেকে সেই সময়ের সত্যিটা জানতে চাই। আমি জানতে চাই সে আমার সাথে মিথ্যা কেন বলল। আর যদি তুমি সত্যিটা পেয়ে যাও, তবে কি তুমি তবুও আমাকে বিয়ে করবে? আমি আমি ইয়ানচেন, আমি এখন কিছু ভাবতে পারছি না। আমি শুধু যত তাড়াতাড়ি সম্ভব লিন বেইকে খুঁজতে চাই। আমার মনে হয় আমি তোমার জবাব পেয়ে গেছি। ইয়ানচেন, আমাকে ক্ষমা করে দাও। পরে আমি নিজে তোমার বাড়িতে গিয়ে তোমার বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে নেব। তৎক্ষণাৎ লিন বেইয়ের ঠিকানা বের করো। যা করতে হোক না কেন, যত দ্রুত সম্ভব আমাকে তার লোকেশন পাঠাও। রুয়ান, এখন তাকে খোঁজার আর দরকার নেই। আমি জানি লিন বেই কোথায়। কোথায়? লিন বেই কোথায়? সে মারা গেছে। লিন বেই মারা গেছে। ইয়ানচেন, ভুল আমার ছিল। আমিই তোমার সাথে অন্যায় করেছি। তুমি লিন বেইকে কেন দোষ দিচ্ছ? আমি লিন বেইকে দোষ দিচ্ছি না। লিন বেই সত্যিই সেদিন তোমার গাড়ি দুর্ঘটনার দিনই মারা গিয়েছিল। তার কর্নিয়া ওই দান করেছিল। অসম্ভব, অসম্ভব। তুমি আমার সাথে মিথ্য বলছ। লিন বেই কখনো মরবে না। কিন্তু সেদিন অপারেশন থিয়েটারের ডাক্তারের কথাগুলো বারবার রুয়ানের মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল। কর্নিয়া ট্রান্সপ্লান্ট সফল হয়েছে। ডোনার লিন বেই এখন আর এই পৃথিবীতে নেই। কর্নিয়া ট্রান্সপ্লান্ট সফল হয়েছে। ডোনার লিন বেই এখন আর এই পৃথিবীতে নেই। আহ! তাহলে সেদিন যা কিছু হয়েছিল তা সত্যি ছিল। এটা কোনো বিভ্রাম বা স্বপ্ন ছিল না। আহ! এটা আমিই ছিলাম যে লিন বেইয়ের ক্ষতি করেছি। এটা আমিই ছিলাম যে লিন বেইকে। গুয়ানচেন তৎক্ষণাৎ ১২০-তে কল করে রুয়াকে হাসপাতালে নিয়ে গেল। জরুরি চিকিৎসার পর লুরওয়ানের প্রাণ বিপদমুক্ত হল ঠিকই, কিন্তু সে হাসপাতালের বিছানায় এমনভাবে পড়েছিল যেন তার আত্মা পুরোপুরি হারিয়ে গেছে, পুরোপুরি নির্জীব। রুয়া, তোমাকে সামলাতে হবে। তুমি লিন বেইয়ের মৃত্যুর কারণ হওনি। এমনিতেও তার কাছে বেশি সময় বাকি ছিল না। সেদিন লিন বেই হাসপাতালে দৌড়ে এসেছিল এটা বলতে যে সে তোমাকে নিজের কর্নিয়া দান করতে চায়। প্রথমে ডাক্তার লুই মানা করে দিয়েছিলেন, কারণ জীবিত ব্যক্তির থেকে এমন দান নেওয়া যায় না। কিন্তু লিনবেই বলেছিল যে সে মরতে বসেছে। যদি কেবল মৃত ব্যক্তি দান করতে পারে, তবে আমি এখনই মরে যাব। এরপর হাসপাতাল তাকে দায়িত্ব অস্বীকারপত্রে সই করালো, এবং তবেই তোমার জন্য দানের সার্জারিতে সম্মতি দিল। অপারেশনের সময় হার্ট ফেলিওরের কারণে শকে তার মৃত্যু হয়। যেমনই সে মারা গেল, শপগৃহর লোক তার শরীর নিতে এলো। তারা বলল যে ১০ দিন আগে, অর্থাৎ যেদিন তোমাদের দুজনের দেখা হয়েছিল, সে আগেই নিজের শেষ বিদায়ের ব্যবস্থা করে রেখেছিল। তাই রুয়ান, তুমি লিনবেইয়ের মৃত্যুর কারণ নও। এটা শুনে লুরওয়ান পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। ৩ বছর আগের অ্যাফেয়ার থেকে শুরু করে ৩ বছর পরের পুনর্মিলন পর্যন্ত সবকিছু তার মাথায় একে একে ঘুরতে লাগল। সে সবসময় অনুভব করত যে উত্তর তার সামনেই আছে, কিন্তু সে সেটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল না। অবশেষে সে প্রধান ব্যক্তিকে পাকড়াও করল। ডাক্তার লুই। লুরওয়ান হাসপাতালের বিছানা থেকে নিজেকে উঠালো। ডক্টর লুইকে এখানে নিয়ে আসুন। খুব দ্রুত ডক্টর লুইকে লুরওয়ানের সামনে আনা হলো। মিস লু, আপনি আমাকে কেন ডেকেছেন? আমি মিস্টার লিন সম্পর্কে কিছুই জানি না। ডক্টর লুই, আপনি একজন বুদ্ধিমান মানুষ। আমি আপনাকে বাধ্য করতে চাই না। যদি আমি জেদ করতেই থাকি? ঠিক আছে, তবে শোনো, লিনবেই তোমাকে খুব ভালোবাসত। তার ভালোবাসা তোমার জানার যোগ্য। সেটা সবসময় মাটির নিচে চাপা পড়ে থাকা উচিত নয়। মিস লু, ৩ বছর আগে যখন আপনার হঠাৎ হার্ট ফেলিওর হয়েছিল, তখন আপনাকে বাঁচিয়ে রাখার জন্য হার্ট দান করা ছেলেটা ভেজিটেটিভ স্টেটে ছিল। আপনি কি জানেন তার বাবা কে ছিলেন? আমার মনে আছে ওনার বাবা একটি ড্রাগ রিসার্চ ল্যাবের ডিরেক্টর ছিলেন। কারণ আমি ওনার ছেলের হার্ট পেয়েছিলাম, আমি এই পৃথিবীতে আবার বাঁচতে পেরেছিলাম। যখন আমি আমার ব্যবসা সফলভাবে শুরু করি, আমি প্রতি বছর ওই ল্যাবে বড় অঙ্কের টাকা দান করতাম, তাদের গবেষণা পরীক্ষার সমর্থন করার জন্য। শাও ফার্মাকোলজির জন্য পাগল ছিল। ওনার মা এএলএসে মারা গিয়েছিলেন, তাই ওনার জীবনের স্বপ্ন ছিল যে তিনি এই রোগের প্রতিকার খুঁজে বের করবেন। যখন সে প্রথমবার ল্যাব স্থাপন করেছিল, ফান্ড আর কর্মচারীদের অভাবের কারণে সে নিজের ছেলেকে ড্রাগ পরীক্ষার জন্য ব্যবহার করেছিল, যার ফলে তার ছেলে ভেজিটেটিভ স্টেটে চলে গিয়েছিল। ৩ বছর আগে তোমার জীবন রক্ষাকারী ট্রান্সপ্ল্যান্টের জন্য তার ছেলের হার্ট প্রয়োজন ছিল।
সে এই বিষয়টিকে ধরে ফেলে এবং মিস্টার লিনের সামনে একটি শর্ত রাখে। কোন শর্ত? সে মিস্টার লিনকে বলেছিল যে সে যেন নিজেকে ৩ বছরের জন্য তার পরীক্ষার স্বয়ংসেবক বা ভলেন্টিয়ার হিসেবে নিয়োজিত করে। ওই অজ্ঞাত ড্রাগগুলো দীর্ঘ সময় ধরে মিস্টার লিনের শরীরকে মারাত্মক ক্ষতি করেছিল। তার পুরো শরীর ভেঙে গিয়েছিল এবং অঙ্গবিকল হওয়ার শিকার হয়েছিল। তখন গিয়ে শিয়াওজি তাকে ল্যাব থেকে মুক্ত করে। লিনবেই, আমার লিনবেই, আমার ভালোবাসা। সে আমার জন্য এত কিছু করল, এত কষ্ট সহ্য করল। কিন্তু আমি কি করলাম? আমি তার উপর রাগ করলাম। আমি তাকে নত হতে বাধ্য করলাম। অন্তহীন অপমান এবং যাতনা দিলাম। লুরুয়ান এখন নিজে অনুতপ্ত হতে চাইছিল, কিন্তু তার আগে তাকে আমার হয়ে প্রতিশোধ নিতে হতো। শিয়াওজি, তখন এর মূল্য তোমাকে চোকাতে হবে। ইতিমধ্যে যখন শিয়াওজি লু কর্পোরেশন থেকে আমন্ত্রণ পেল, সে তৎক্ষণাৎ কন্ট্রাক্ট মিটিংয়ের জায়গায় চলে এলো। কিন্তু মিটিংয়ের জায়গায় এবার লু কর্পোরেশন নয়, বরং লু রুয়ানের বাড়িতে ঠিক করা হয়েছিল এবং সে একাই আমন্ত্রিত ছিল। কিন্তু এই সময় শিয়াওজি নিজের অপার খুশিতে অন্ধ হয়ে গিয়েছিল এবং সে এই সন্দেহজনক তথ্যটিকে দ্রুত উপেক্ষা করল। লু রুয়ান নিজে শিয়াওজিকে স্বাগত জানাল, যাতে শিয়াওজি সম্মান এবং অস্বস্তি দুটোই অনুভব করল। ডিরেক্টর শিয়াও, এত আনুষ্ঠানিক হবেন না। দয়া করে শান্ত হন। আপনি সত্যি খুব উদার এবং ধার্মিক। এই সময়ে আমাদের রিসার্চ ইনস্টিটিউটকে দান দেওয়ার জন্য ধন্যবাদ। এটি আপনার সম্মানে করা হয়েছে। উদারতার কথা বলতে গেলে, যদি সেই সময় ডিরেক্টর জাও এত উদার না হতেন এবং নিজের ছেলের হার্ট আমাকে দান না করতেন, তবে আজকের আমি কেমন হতাম? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। একজন ডাক্তারের কর্তব্যই হল পরোপকার করা। আমিও চিকিৎসা ক্ষেত্রের লোক। অবশ্যই আমি কাউকে মরতে দেখতে পারি না। কত ভালো এবং পরোপকারী ডাক্তার আপনি! আমি ডিরেক্টর জাওয়ের কাছে জানতে চাই, একজন সুস্থ ব্যক্তিকে ড্রাগ পরীক্ষার জন্য ব্যবহার করা কি আপনার পরোপকারিতা? মিসলু, আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। আমার মনে হয় আজ আমরা এই কন্ট্রাক্ট নিয়ে আলোচনা করতে পারব না। আমি এখন যাচ্ছি। যেমনই সে দরজার দিকে গেল, সে দেখল যে দরজা পুরোপুরি বন্ধ ছিল। সাথে সাথেই তার অঙ্গপ্রত্যঙ্গের শক্তি যেন হারিয়ে গেল। সে স্থিরভাবে দাঁড়িয়েও থাকতে পারছিল না। লু রুয়ান ধীরে ধীরে উঠে দাঁড়াল। হাতে একটি ধারালো স্ক্যালপেল নিয়ে শিয়াওজির দিকে এগিয়ে গেল। মিসলু, চলুন শান্তিপূর্ণভাবে কথা বলি। কোনো ভুল বোঝাবুঝি হয়েছে কি? ভুল বোঝাবুঝি? শিয়াওজি, যখন আপনি আপনার ছেলেকে আমার জন্য হার্ট দান করার অনুমতি দিয়েছিলেন, তখন কি শর্ত ছিল? আপনার কি মনে আছে? সে আপনার রিসার্চ ইনস্টিটিউটে ৩ বছর পর্যন্ত পরীক্ষার জন্য বন্দী ছিল। আর এখন আপনি একে ভুল বোঝাবুঝি বলছেন? আমাকে ক্ষমা করুন। সে শুরুতে নিজেই স্বয়ংসেবক হতে সম্মতি দিয়েছিল। আমি কখনো তাকে বাধ্য করিনি। সে স্বয়ংসেবক ছিল, কিন্তু আমি চাইনি। আমি মরে যাওয়া পছন্দ করতাম। তবুও সে এই উপায়ে আমাকে বাঁচাবে এটা চাইনি। মিসলু, আমাকে ক্ষমা করুন। আমাকে ক্ষমা করুন। ক্ষমা? কিন্তু আপনি কি লিনবেইকে ক্ষমা করেছিলেন? আপনি একজন সুস্থ মানুষকে নিলেন এবং তাকে ততক্ষণ পর্যন্ত যাতনা দিলেন যতক্ষণ না তার শরীর ভেঙে গেল এবং সে মারা গেল। আজ আমি তার বদলা নেব। আহ! তুমি গাদ্দার! রুয়ান, তাড়াহুড়ো করো না। আইন শিয়াওজির বিচার করবে। যদি তুমি এখন তাকে মারো, তাহলে তুমি খুনি হয়ে যাবে। তুমি একদমই কোনো বোকামি করতে পারো না। এটা তুমি আমাকে বোকামি বলছ? লিনবেই আমার জন্য টেস্ট সাবজেক্ট হলো, কিন্তু আমাকে বলার সাহস পেল না। সে চেয়েছিল আমি তাকে ভুল বুঝি এবং তাকে ঘৃণা করি। তুমি বলো, এটা কি বোকামি নয়? সে মৃত্যুর দ্বার প্রান্তে ছিল, তবুও সে নিজের কর নিয়ে আমাকে দান করল এবং অবশেষে অপারেশন থিয়েটারে মারা গেল। তুমি বলো, এটা কি বোকামি নয়? সে স্পষ্টভাবে আমাকে এত ভালোবাসত, সবকিছু আমার জন্য উৎসর্গ করে দিল। তবুও আমি জানতামই না যে সে মারা গেছে এবং অন্য কারোর সাথে রাজকীয় বিয়ের প্রস্তুতি নিলাম। তুমি বলো, এটা কি বোকামি নয়? সে আমার জন্য কতবার বোকা হয়েছে। তো যদি আমি তার জন্য একবার বোকা হই তো কি হয়েছে? লিনবেই তোমার জন্য অনেক কিছু করেছে যাতে তুমি ঠিক থাকতে পারো। তার প্রত্যাশাকে ধোঁকা দিও না। আমি কেবল তখনই বাঁচতে চাই যখন সে বাঁচবে। তুমি কি মরার পর নরকে যেতে চাও এবং লিনবেইয়ের থেকে চিরতরে আলাদা থাকতে চাও? সত্যি কি পরলোক আছে? হ্যাঁ, নিশ্চিতভাবেই আছে। তাছাড়া লিনবেইয়ের মতো দয়ালু ব্যক্তির জন্য স্বর্গ নিশ্চিত। যদি তোমার হাতে রক্ত লেগে থাকে, তাহলে তুমি তাকে কি করে খুঁজবে? শিয়াওজি লিনবেইকে এত বুড়িভাবে ক্ষতি করেছে, তার মৃত্যুর থেকেও জঘন্য জীবন কাটানো উচিত। এত সহজে তার মরা উচিত নয়। একে হাসপাতালে নিয়ে যাও, শুধু একে বাঁচিয়ে রাখো। লিনবেই ৩ বছর যাতনা সহ্য করেছে। আমি চাই শিয়াওজির ১,০০,০০০ গুণ বদলা ভরুক। এরপর লুরুয়ান লোকদের নেতৃত্ব দিয়ে শিয়াওজি ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট ভেঙে গুড়িয়ে দিল। ভিডিও ফুটেজে সে নিজে দেখল যে আমি গত ৩ বছর এখানে কিভাবে বেঁচেছিলাম। প্রথম দিন যখন আমি ভিতরে আসি,
আমি তখনও সেই হাসি খুশি যুবকের মতোই ছিলাম, যার স্মৃতি তার কাছে ছিল। কিন্তু এখানকার রিসার্চ স্টাফরা আমাকে কখনো মানুষ মনে করেনি। তারা কেবল আমাকে একটি পরীক্ষার নমুনা হিসেবে দেখত। তারা অনবরত আমার রক্ত নিত, ড্রাগ দিত, দিন রাত পরীক্ষা করত, ডেটা পাওয়ার জন্য আমাকে পরীক্ষার মধ্যে রাখত। কেউ আমার কষ্টের পরোয়া করত না। যেমন যেমন ওষুধগুলো আমার শরীরকে ফোকলা করে দিচ্ছিল, আমার গায়ের রং প্রতিদিন খারাপ হতে থাকল। আমার আত্মা ধীরে ধীরে ভেঙে গিয়েছিল। ভিডিওর শেষে আমার শরীর এত দুর্বল ছিল যে ওষুধের প্রভাব আর সহ্য করতে পারছিল না। আমি যন্ত্রণায় ছটপট করছিলাম, তবুও অনবরত লু রুয়ানের নাম ডাকছিলাম। রুয়াহ, খুব কষ্ট হচ্ছে। রুয়াহ, তোমাকে খুব মনে পড়ছে। লু রুয়ান অনমনে স্ক্রিনের উপর সেই ছোট্ট রূপটিকে হাত বুলিয়ে দিল। সে ভীষণভাবে চেয়েছিল যে তার যন্ত্রণা যেন সে অনুভব করতে পারে, সে তার জায়গায় তার কষ্ট সহ্য করতে পারে। অনুশোচনা এবং বেদনার জল তার দাল বেয়ে গড়িয়ে পড়ল। সে নিজেকে ঘৃণা করল। আমি এই অস্বাভাবিকতাগুলো কেন দেখলাম না যখন সে আমাকে খুঁজতে এসেছিল? সেই সময় সে কেবল ক্রোধে ডুবেছিল, আমাকে ঘৃণা করছিল, আমাকে অপমানিত এবং উত্ত্যক্ত করছিল। চেয়েছিল যেন আমি তার সামনে নত হই, তার কানে অনুশোচনার শব্দ বলি। আমার ভিতর বাকি থাকা কোনো প্রেমের ঝলক খুঁজতে চেয়েছিল, কিন্তু বারবার সে কেবল হতাশাই পেয়েছিল। সে আমাকে ঘৃণা করত যে আমি কতটা নিষ্ঠুর ছিলাম, ঘৃণা করত যে আমি আমাদের বছরের পর বছরের প্রেমকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। কিন্তু এখন লু রুয়ান জেনে গিয়েছিল যে এমনটা এই কারণে ছিল না যে আমি তাকে ভালোবাসতাম না, বরং আমি তাকে খুব বেশি ভালোবাসতাম। এই জন্যই আমি নিজের হৃদয়ে থাকা ভালোবাসা লুকানোর জন্য কঠোর এবং নির্মম শব্দ ব্যবহার করেছিলাম। এরপর লু রুয়ান সেই ঘরটি খুঁজে বার করল যেখানে আমি রিসার্চ ইনস্টিটিউটে থাকতাম। একটা ছোট্ট ঘর, শুধু একটা বিছানা ধরে রাখার মতো বড়, নো জানলা ছাড়া সরু এবং দম বন্ধ করা। আর আমি এখানে গত ৩ বছর ধরে থাকতাম। সে সেই ছোট্ট বিছানায় নিজেকে গুটিয়ে বসল, যেন এমনটা করলে সে আমার দেহের উষ্ণতা এবং আমার জ্বলন্ত অবক্ত প্রেমকে অনুভব করতে পারে। লিংবেই, তোমাকে আমার খুব মনে পড়ছে। কিছুক্ষণ পরেই সে সেই বছরের দৃশ্য দেখল যখন সে আমার কাছে নিজের মনের ভাব প্রকাশ করেছিল। তারা তখন মাত্র ১৮ বছরের ছিল এবং নিয়ম অনুযায়ী ১০ বছরের বেশি থাকার পর অনাথাশ্রমে থাকতে পারত না। আমাদের ব্যাগ ছিল খুব সামান্য। আমি আমার ব্যাগ নিয়ে প্রতি কয়েক কদম পিছনে ফিরে অনাথাশ্রম দেখছিলাম। আমি জন্ম থেকেই অনাথাশ্রমে ছিলাম। এটা আমার ঘর ছিল। এখন আমার মনে হচ্ছিল যেন আমাকে আবার ত্যাগ করা হয়েছে, এবং এটা অসহ্য। তুমি তো এখনো আমার কাছে আছো, আমি তোমার পরিবার। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। যদি তুমি ভবিষ্যতে কোনো বয়ফ্রেন্ড পাও, তাহলে নিশ্চিতভাবে তুমি আমাকে ভুলে যাবে। আমি দেখেছি যে গতবার ক্যাম্পাসের হিরো লি তোমাকে প্রেম নিবেদন করেছে। আমি তাকে আগেই মানা করে দিয়েছি। যদিও তুমি ক্যাম্পাসের হিরো লিকে মানা করেছ, ভবিষ্যতে আরও ক্যাম্পাসের হিরো আসবে। আজ হোক বা কাল তুমি তাদের মধ্যে কাউকে হাঁ বলে দেবে। সেই সময় আমি মাত্র ১৮ বছরের ছিলাম, প্রেমের জোয়ারের বছর। আমার হৃদয়ে আমি আগেই লু রুয়ানকে গভীরভাবে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু ততক্ষণ পর্যন্ত লু রুয়ান সবসময় আমাকে পারিবারিক স্নেহের নজরেই দেখে আসছিল। আমি জানতাম না যে লু রুয়ানের আমার জন্য সত্যিকারের ফিলিং কী ছিল। আমি জিজ্ঞেস করার সাহস করতাম না এবং ভয় পেতাম যে অন্য কেউ আমাকে ভবিষ্যতে সত্যিই আমার থেকে ছিনিয়ে নেবে। যখন লু রুয়ান আমার কথাগুলোর পেছনের অর্থ বুঝল, তখন সে হাসি মুখে বলল, আমার কাছে একটা উপায় আছে যাতে দুই পক্ষকেই একসাথে বোঝা যেতে পারে, যা এটা নিশ্চিত করবে যে ভবিষ্যতে যদি আমি কোনো বয়ফ্রেন্ড পাইও, আমি তোমাকে কখনো ছাড়ব না। আমার বয়ফ্রেন্ড হও। চলো, আমাদের পারিবারিক সম্পর্ককে এক কদম এগিয়ে নিয়ে যাই, যাতে আমরা একদিন আধিকারিকভাবে পরিবার হতে পারি, ঠিক আছে? তার কথাগুলো আমাকে স্তব্ধ করে দিল, এবং শেষ পর্যন্ত আমি লজ্জায় মাথা নেড়ে সম্মতি দিলাম। পরে যখন তারা একে অপরের অনুভূতি বুঝতে পারল, তখন তারা দেখল যে তারা অনেক আগে থেকেই একে অপরকে বেছে নিয়েছিল। লু এমনকি মজাক করল যে সে আগে ভয় পেয়েছিল, তাই সে কলেজ পর্যন্ত অপেক্ষা করার পরিকল্পনা করেছিল। কিন্তু অপ্রত্যাশিতভাবে অন্য কেউ তার থেকেও বেশি অস্থির ছিল। যদি আমি প্রকাশ না করতাম, তবে হয়তো আমি কেঁদেই ফেলতাম। আমাদের প্রথম ডেট ইউনিভার্সিটির ক্যাম্পাসে সোয়ান লেকে হয়েছিল। সেদিন ক্রিসমাস ছিল। আমরা তখন মাত্র আমাদের পার্ট টাইম কাজ থেকে ফিরেছিলাম। প্রায় মাঝরাত ছিল। আমি তাকে গার্লস হস্টেল পর্যন্ত ছেড়ে আসছিলাম। যেমনই আমরা সোয়ান লেকের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমি আমার পকেট থেকে হাতে বোনা একটা ছোট আপেল বের করে তাকে দিলাম। লু রুয়ান এটা হাসিমুখে গ্রহণ করল, কিন্তু আমি অসন্তুষ্ট হয়ে বললাম, আজ ক্রিসমাস, তুমি কি আমার জন্য উপহার বানাওনি? লু রুয়ান প্রতিদিন ব্যস্ত থাকত এবং সত্যি এসব ছুটির সারপ্রাইজে মন দেওয়ার সময় পেত না, কিন্তু সে আমাকে হতাশ করতে চাইত না।
আধ ঘন্টা আমার অপেক্ষা করো, আমি এক্ষুনি ফিরে আসছি। দরকার নেই, আমি আগেই সেই উপহার পেয়ে গেছি যা আমি চেয়েছিলাম। আমি আমার মাথা নিচু করলাম এবং ধীরে ধীরে তার দিকে ঝুঁকলাম। লু রুয়ানের আজও সেই রাতের সেই উদ্যোগ স্পষ্টভাবে মনে আছে। তখনই লু রুয়ানের ফোন বেজে উঠল, যা তাকে তার পুরনো স্মৃতি থেকে বাইরে টেনে আনল। অ্যাসিস্ট্যান্টের উত্তেজিত গলা ওপাশে ছিল। মিস লু, আমি পেয়ে গেছি, লিনবেইয়ের ছাই কোথায় দাফন করা হয়েছে। যেমনই সে আমার মৃত্যুর খবর শুনেছিল, লু তৎক্ষণাৎ কাউকে পাঠিয়েছিল যাতে সে ফিউনারেল হোমে আমার ছাইয়ের খোঁজ নিতে পারে। কিন্তু ফিউনারেল হোমের লোকেরা বলে যে মৃত ব্যক্তি জীবনে গোপনীয়তা চুক্তিতে সই করেছিলেন, তারা কাউকে আমার তথ্য দেবে না। লু কিছু কৌশল অবলম্বন করল এবং জানতে পারল যে আমি জীবিত থাকাকালীন প্রভিন্সের ল্যাভেন্ডার ফিল্ডে ফুলের মাঝে দাফন করার জন্য অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছিলাম, কিন্তু সঠিক জায়গা জানা ছিল না। তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে প্রভিন্স পাঠালো যাতে আমার ছাইয়ের সঠিক জায়গা খুঁড়ে বের করতে পারে, যখন সে নিজে আমার প্রতিশোধ নেওয়ার জন্য পেছনে রয়ে গিয়েছিল। এখন যখন আমার ছাই পাওয়া গেছে, সে শেষ পর্যন্ত আমার সাথে দীর্ঘ সময় থাকতে পারত। লিনবেই, আমি কেবল এটাই চাই যে তুমি তোমার কদম ধীর করে দাও, আমার অপেক্ষা করো। মিস লু, মিস লু, মিস লু, মিস্টার লিনবেই মৃত নন, উনি ল্যাভেন্ডার গার্ডেনেই আছেন। কি? আধা ঘন্টা পর একটা প্রাইভেট জেট জিঙ্ক সিটি থেকে উড়াল দিল। এর লক্ষ্য ছিল প্রভিন্স। মিস্টার লিনবেই, আপনি আমাকে না ডেকে বাইরে কেন এলেন? যদি আপনি পড়ে যেতেন তবে আমি জেগে গিয়েছিলাম এবং বাইরে এসে ফুলের সুগন্ধ অনুভব করতে চেয়েছিলাম। আমি গত কয়েকদিন ধরেই জায়গার আদি হয়ে গেছি, এত সহজে পড়ে যাব না। শুরুতে অপারেশন থিয়েটারে ডাক্তাররা আমাকে কার্ডিয়াক শকের কারণে মৃত ঘোষণা করেছিলেন, কিন্তু যখন ফিউনারেল হোমের কর্মচারীরা আমার শরীর অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে গেল, তখন আমার হৃৎপিণ্ড ধীরে ধীরে আবার স্পন্দিত হতে লাগল। এই মৃত্যু থেকে বেঁচে যাওয়ায় আমার মোটেও খুশি লাগেনি, কারণ আমি জানতাম যে মৃত্যুই আমার অন্তিম গন্তব্য। আমি বুঝতে পারলাম না যে ওপরওয়ালা আমাকে এই কিছু অতিরিক্ত দিন কেন দিয়েছেন। আমি সরাসরি ফিউনারেল হোমের স্টাফকে বললাম যে আমাকে প্রভিন্স নিয়ে চলো, যাতে আমি এখানে শান্তিতে আমার মৃত্যুর অপেক্ষা করতে পারি। এতটুকু বলতেই আমার পা জবাব দিয়ে দিল এবং আমি মাটিতে পড়ে গেলাম। লিংইউল তৎক্ষণাৎ আমাকে তুলল এবং পাশের একটি চেয়ারে বসালো। মিস্টার লিন, আপনি খুব দুর্বল, আপনার বসে পড়া উচিত। আমি আপনার দেখাশোনা নিজের ইচ্ছায় করছি। আমি একজন অনাথ এবং শীঘ্রই গ্র্যাজুয়েট হতে চলেছি। এখন এই টাকা আপনার জন্য কোনো কাজে আসবে না। যদি আপনার এটার প্রয়োজন না থাকে, তবে আপনি কি আমার একটা অনুরোধ রাখতে পারেন? যখন আমি শেষবারের মতো আমার চোখ বন্ধ করব, তখন আপনি কি জিঙ্ক সিটিতে ফিরে গিয়ে এই টাকাগুলো অনাথালয়ে দান করে দেবেন? মিস্টার লিন, নিশ্চিন্ত থাকুন, আমি আপনার এই দয়া অবশ্যই অনাথালয়ের বাচ্চাদের কাছে পৌঁছে দেব। ধন্যবাদ। মিস্টার লিন, আপনি কি বিশ্বাস করেন যে মানুষ মরার পর সত্যি স্বর্গে যায়? তুমি এমন কেন জিজ্ঞেস করছো? আমি সম্প্রতি খুব দুঃখের একটা নাটক দেখেছি, যেটার শেষে হিরো মারা যায় এবং সে হিরোইনকে কথা দেয় যে সে মরার পর স্বর্গে তার অপেক্ষা করবে। যখন আমি ছোট ছিলাম, অনাথালয়ের মেট্রেন সবসময় বলতো, যদি তুমি জীবনে খারাপ কাজ না করো, তাহলে তোমার আত্মা শুদ্ধ হয় এবং তুমি মরার পর স্বর্গে যাও। তো আপনার মতো ভালো মানুষ মিস্টার লিন অবশ্যই স্বর্গে যাবেন। আমি শুনেছি যে স্বর্গ এমন একটা জায়গা যেখানে না দুঃখ থাকে না কষ্ট, সেখানে শুধু সবসময় খুশি থাকে। কিন্তু লু রুয়ান ছাড়া কোনো পৃথিবী কি সত্যি খুশিতে ভরা হতে পারে? আমি জানি না। আমি ছোটবেলা থেকেই অনাথালয়ে বড় হয়েছিলাম। সেখানে সব বাচ্চার চুল একরকম হতো, সবাই একরকম পোশাক পরত, দিনের প্রত্যেকটা সময় ঠিক করা ছিল, খাবারও ঠিক করা ছিল। জীবন একদম বেজান আর নীরস লাগত, শুধুমাত্র যতক্ষণ না আমার বয়স 7 বছর হলো। তখন লু রুয়া অনাথালয়ে এলো। সে লাল রঙের ড্রেস পরেছিল, তার সুন্দর কোকড়ানো চুল ছিল, সে সব দিক থেকে সবার থেকে আলাদা ছিল এবং সে তৎক্ষণাৎ আমার নজর কেড়ে নিল। সেই রাতে আমি লু রুয়ানকে কম্বলের নিচে লুকিয়ে কাঁদতে দেখলাম। আমি তার কম্বল সরালাম এবং জিজ্ঞেস করলাম, তুমি কেন কাঁদছ? আমার মা বাবার কথা মনে পড়ছে, কিন্তু এখন তারা আমাকে চান না। আমার মাথায় শুধু ওই বাচ্চাদের কথাই আসত যাদের মা বাবা অনাথালয়ে ছেড়ে যেতেন। এই কথা তাকে আরও বেশি কাঁদিয়ে দিল। অবশেষে আমি আমার অনেকদিন জমিয়ে রাখা একটি দুধের টফি বের করলাম, সেটা খুললাম এবং তার মুখে দিয়ে দিলাম। তবেই গিয়ে সে কান্না থামাল। এটাই ছিল আমাদের বন্ধুত্বের প্রথম শুরু। পরে আমি জানতে পারলাম যে লু রুয়ানের মা বাবার মৃত্যুর কারণে তাকে অনাথালয়ে পাঠানো হয়েছিল। সে আমাদের মতো বাচ্চাদের থেকে আলাদা ছিল, যাদের জন্মের সময় ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমার জন্যে সব একরকম ছিল, কারণ আমাদের সবারই মা বাবা ছিল না। লু রুয়ান আমাকে বাইরের দুনিয়ার সম্পর্কে অনেক কথা বলত, যেটা আমি কখনো দেখিনি।
এই কারণেই আমি সবসময় তার সাথে থাকতে পছন্দ করতাম এবং বাইরের দুনিয়ার জন্য উৎসুক ছিলাম। সমনভেতেই অনাথালয় 11 বছর পর্যন্ত আমরা একে অপরের সব কিছু ছিলাম। আমরাই একে অপরের পরিবার ছিলাম। 18 বছর বয়সে লু রুয়ান আমার কাছে তার ভালোবাসা প্রকাশ করলে এবং আমরা দুজনেই একই ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। ইউনিভার্সিটির 3য় বর্ষে লু রুয়ান কোডিং করে তার প্রথম বড় অঙ্কের টাকা আয় করে। সে একটি ছোট 3 কামরার বাড়ি কেনে এবং তবেই গিয়ে আমাদের নিজেদের বাড়ি হয়। সেই বাড়িতে লু আর আমি প্রথমবার একে অপরকে পুরোপুরি আপন করে নিই। তারপর সে আমার কাঁধে মাথা রেখে বসেছিল এবং আমাকে আমাদের জন্য একটি ওয়েডিং ড্রেস ডিজাইন করতে দেখছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে গ্র্যাজুয়েশনের পর আমরা বিবাহ করব। বিবাহের পর আমরা 2 সুন্দর বাচ্চার সাথে এক সুখী 4 জনের পরিবার গঠন করব। কিন্তু ভাগ্যের হয়তো অন্য কিছু মঞ্জুর ছিল। মিস্টার লিন, আপনি কাঁদছেন কেন? কিছু না, শুধু চোখে জোরে হাওয়া লেগেছে। যদিও সে সময় সামান্য বাতাসও বইছিল না, কিন্তু লিসিয়াং আমার মিথ্যে ধরিয়ে দেয়নি। সে জানত যে আমি বাইরে থেকে যতটা শান্ত আর শক্ত দেখাচ্ছি, ভিতর থেকে ততটাই ভেঙে পড়েছি। আসলে কে ভয় পায় না, কে ঘাবড়ে যায় না যখন মৃত্যু সামনে দাঁড়িয়ে থাকে, বিশেষ করে তখন যখন বয়স এত কম? লি সিয়াংগুও এটা ভেবে দীর্ঘশ্বাস ফেলে যে ভাগ্য কতটা অন্যায় করে। এত ভালো আর নেক মানুষ, অথচ এত ছোট জীবন। মিস্টার লিন, আমি আপনাকে কিছু খবর পড়ে শোনাই। এটা তাদের রোজগার অভ্যাস হয়ে গিয়েছিল, কারণ এখন আমি আর দেখতে পেতাম না। লি সিয়াংগু আমার জন্য কিছু মজার এবং আকর্ষণীয় খবর খুঁজত এবং আমাকে পড়ে শোনাত। এক দম্পতি কল্পনা করেছিল যে তারা 50 লক্ষ ইউয়ান জিতেছে, তারপর সেই টাকা ভাগ করা নিয়ে নিজেদের মধ্যে লড়াই শুরু করে দেয়। আর এই দেখুন, এক লোক লক্ষ লক্ষ টাকা চুরি করেছে, কিন্তু নিজের তার থেকেও বেশি টাকা চুরি হয়ে গেছে এবং রাগে সে নিজেই পুলিশে অভিযোগ করে দিয়েছে। দুনিয়া সত্যি কত অদ্ভুত এবং মজার জায়গা। কিন্তু অনেক খবর শোনার পরেও আমি শুধু হালকা একটু হাসি দিতে পারলাম। সেটাও শুধু লৌকিকতা, মন থেকে নয়। লিগু বুঝে গেল যে আজ আমার মুড কিছু আলাদা। ভাই লিন, আজ আপনার কি হয়েছে? কোথাও কি শরীর খারাপ লাগছে? না, শুধু কাল রাতে ঘুম আসেনি। আসলে ঘুম আসেনি, আমি সারা রাত এক পলকও ঘুমাইনি, কারণ আজ লু রুয়ান এবং গু ইয়ানচেনের বিয়ে ছিল। আজ যে মেয়েটিকে আমি সবথেকে বেশি ভালোবাসি সে অন্য কারোর কোণে হচ্ছে। সিঙ্গুল, তুমি কি আমার একটা সাহায্য করতে পারো? জিঙ্ক সিটিতে লু রুয়ান এবং গু ইয়ানচেনের বিয়ের লাইভ স্ট্রিম খুঁজে দাও। ভাই লিন, আপনি ওদের বিয়ের লাইভ কেন দেখতে চান? যখন আমি জিঙ্ক সিটিতে ছিলাম আমি শুনেছিলাম যে ওদের বিয়ে অনেক বড় হতে চলেছে। শুধু সাজসজ্জাতেই কোটি কোটি টাকা খরচ হয়েছে। তো আমি শুনতে চাই, দেখতে চাই যে ওদের বিয়ে কতটা শানদার। হয়তো এতে আমারও বিয়ে দেখার ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। লি সিঙ্গু একজন বিখ্যাত ইন্টারনেট স্ট্রিমারের লাইভ খুলল, যাতে আমি পরিষ্কার শুনতে পাই। সে আওয়াজ পুরো বাড়িয়ে দিল। স্বাগতম বন্ধুরা, আজ আমি আপনাদের লাইভ দেখাতে যাচ্ছি জিঙ্ক সিটির টেক কুইন লু এবং গু পরিবারের ইয়াং মাস্টার গু ইয়ানচেনের বিয়ে। শুনেছি যে লু রুয়ান ল্যাভেন্ডার খুব পছন্দ করে, তাই পুরো বিয়ের থিম হালকা বেগুনি রাখা হয়েছে। এমনকি হলের ঝাড়বাতিগুলো বেগুনি ক্রিস্টাল দিয়ে তৈরি। স্ট্রিমার অনবরত বিয়ের সবকিছুর বর্ণনা দিতে থাকল। এরোপ্লেনে করে আনিয়ে নেওয়া ফুল থেকে শুরু করে রেশমি লাল গালিচা পর্যন্ত আমি সব কথা খুব মন দিয়ে শুনছিলাম। আমার মাথায় বিয়ের পুরো দৃশ্যটা পরিষ্কার দেখা দিতে লাগল। 1 ঘণ্টা পর বর হওয়া গুই ইয়ানচেন বিয়ের হলের প্রবেশদ্বারে দেখা দিল। এই তো এসে গেছেন, বর কোণে স্টেজে আসতে চলেছেন। কিন্তু তবে অদ্ভুত তো, এখানে শুধু বর কেন, কোণে কোথায়? আর শুনেছিলাম যে দুজনের ড্রেসই ল্যাভেন্ডার থিমের হবে, যা লু রুয়ান নিজে ডিজাইন করেছিলেন। তবে গুই ইয়ানচেন কেন সাধারণ স্যুট পরেছেন? সম্মানিত অতিথিগণ এবং দূর দূরান্ত থেকে আসা সকল বন্ধুগণ, আপনাদের সবাইকে স্বাগত। বিয়ে শুরু হওয়ার আগে আমাকে একটি ঘোষণা করতে হবে। আজকের বিয়ে বাতিল করা হচ্ছে। পুরো হল নিস্তব্ধ, কোণে গায়েব, এবং একা বর বিয়ে বাতিল হওয়ার ঘোষণা দিচ্ছিল। অবশ্যই এর পেছনে কোনো বড় রহস্য ছিল। কোণে কি পালিয়ে গেছে? এই সিদ্ধান্ত আমি এবং লু রুয়ান দুজনে মিলেই নিয়েছি। আমাদের দুজনের কাছেই বিয়ে এক খুব পবিত্র সম্পর্ক, কিন্তু বিয়ের আগের রাতে আমাদের উপলব্ধি হয়েছে যে আমরা একে অপরের জন্য সঠিক নই। বিয়েতে কোনো আপোষ হওয়া উচিত নয়, তাই একই বিছানায় আলাদা আলাদা স্বপ্ন দেখার থেকে ভালো আমরা এই ভুলটিকে এখানেই থামিয়ে দিই। যদি এটি আপনাদের দুজনেরই সিদ্ধান্ত হতো, তবে লু রুয়ান এখানে নেই কেন? সে আপনাকে একা ফেলে কেন চলে গেল? আসলে কাল যখন লু রুয়ান প্লেনে বসল, সে গুই ইয়ানচেনকে ফোন করেছিল। সে বলেছিল সে প্রোভেন্স যাচ্ছে আমাকে খুঁজতে। বিয়ে বাতিল হওয়ার ঘোষণা সে নিজের অ্যাকাউন্ট থেকে করিয়ে দেবে, যাতে সব দায়িত্ব তারই উপর আসে এবং গুই ইয়ানচেনের উপর কোনো প্রভাব না পড়ে।
কিন্তু গু ইয়ানচেন মানা করে দিল। সে বলল সে যেন কোনো চিন্তা না করে আমাকে খুঁজতে যাক। বিয়ে বাতিলের ঘোষণা গু ইয়ানচেন নিজে করবে এবং সব দায়ভার নিজের উপর নেবে, যাতে লু রুয়ানের দুর্নাম না হয়। এটা ছিল তার আমার জন্য এবং লু রুয়ানের জন্য শেষ উপহার। বিয়ে বাতিলে সারা দুনিয়া অবাক ছিল, কিন্তু আমি এবং লি সিংবু, আমরা দুজন একা ছিলাম না যারা এটা শুনছিলাম। ল্যাভেন্ডার ক্ষেতের শান্তিতে হঠাৎ একটা প্রাইভেট জেটের শব্দ শোনা গেল। আমি ভাবছিলাম গু ইয়ানচেনের কেন এত সাহস হলো বিয়ে ভাঙার, কিন্তু তখনই লি সিংগু চিৎকার করে উঠল, ভাই লিন, দেখুন কে এসেছে, কে এসেছে সিংগু, টেক কুইন লু রুয়ান, ওনার পরনে সেই বেগুনি বিয়ের পোশাক, উনি এদিকেই দৌড়ে আসছেন। আমার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। লু রুয়ান সেইখানে কেন? কিন্তু তার আসার শব্দ ক্রমশ কাছে আসছিল। সেখানে পৌঁছে গেছে, সে আমাকে খুঁজে বের করেছে। বিয়ের সব দায়িত্ব সে নিজে সামলে নেবে। গু ইয়ানচেন নিজের ভালোবাসার জন্য শেষবারের মতো অটল থাকতে চেয়েছিল, তাই সে এখনও নিজের বিয়ের স্যুট পরেই ছিল। এই জীবনে সে নিজেকেই সান্ত্বনা দিচ্ছিল যে সে লুকে বিয়ে করেছে। লিন বেই, লুর জন্য তোমার ভালোবাসার সাথে আমি মোকাবেলা করতে পারব না, কিন্তু আমিও আমার ভালোবাসাকে তোমার থেকে কম হতে দেব না। আমার মনে হয় এই মিস্টার গু এখনও লু রুয়ানকে খুব ভালোবাসেন। আমার মতে অবশ্যই লু রুয়ানের মন বদলে গেছে। কত ঘটিয়া মেয়ে সে! ভাই লিন, আপনার কি মনে হয় না? কিন্তু সেই সময় আমার মাথায় শুধু একটাই কথা চলছিল, লু রুয়ান এবং গু ইয়ানচেনের বিয়ে কেন বাতিল হল? লু রুয়ান কি কিছু জানতে পেরেছে? ভাই লিন, কি হলো? আপনি কি আমার কথা শুনছেন? হুঁ, তুমি কি বললে? আমি বলছিলাম বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। নিশ্চয়ই লু রুয়ানের মন বদলে গেছে। হঠাৎ লি সিংগু চিৎকার করে উঠল। আমি ঘাবড়ে গেলাম এবং তৎক্ষণাৎ তাকে হাতড়ে খুঁজতে লাগলাম। কি হলো লিগু? সে সামনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটিকে দেখছিল। ক্লান্ত, বিধ্বস্ত, সে একদম স্তব্ধ হয়ে গেল। যে কোণে নিজের বিয়ে থেকে গায়েব হয়ে সবাইকে চমকে দিয়েছিল, সে হঠাৎ তার সামনে দাঁড়িয়েছিল। সে কিছু বলার আগেই সে আমাকে সরাসরি জড়িয়ে ধরল। লি সিংগুর অক্ষর আরও বড় হয়ে গেল। হঠাৎ কেউ আমাকে জড়িয়ে ধরল। আমি ভাবলাম এটা লি সিংগু, কিন্তু পরের মুহূর্তেই আমার উপলব্ধি হল কিছু ভুল হচ্ছে। এই মানুষের উচ্চতা এবং শরীর লি সিংগুর থেকে একদম আলাদা। তুমি কে? আমাকে ছাড়ো! যেহেতু আমি দেখতে পেতাম না, আমার মধ্যে সবসময় ভয় কাজ করত। আমি নিজেকে ছাড়িয়ে নিতেই যাচ্ছিলাম। তখনই আমার ঘাড়ে কিছু গরম এবং ভিজে অনুভব হল। সে কাঁদছিল। আমার মাথায় তৎক্ষণাৎ একটা চেহারাই এলো, লু রুয়ান। লিন বেই, আমি। সত্যি। আমি ঘাবড়ে গেলাম। আমার মাথায় শুধু একটাই খেয়াল এলো, সে সব জেনে গেছে। না, আমি তাকে সত্যিটা কখনো জানতে দিতে পারি না। লিন বেই, তুমি কতদিন আমাকে দূরে সরিয়ে রাখবে? তোমার এখানে থাকা উচিত নয়। তোমার জিঙ্ক সিটিতে নিজের বিয়েতে থাকা উচিত ছিল। তুমি এখানে কেন এসেছ? লিন বেই, আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসা কখনো একদিনের জন্যও কম হয়নি। প্লিজ এখন আমাকে দূরে সরিও না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি মরে যাচ্ছি লু রুয়ান। আমি বেশি সময় তোমার সাথে থাকতে পারবো না। আমি চাই না তুমি আমাকে মরতে দেখো, এবং আমি এটাও চাই না যে আমার মৃত্যুর পর তুমি সারা জীবন অনুশোচনা এবং স্মৃতি নিয়ে বাঁচো। লিন বেই, আমি তোমাকে মরতে দেব না। এতটুকু বলে সে আমাকে বাইরে নিয়ে গেল। আসার পথেই সে বড় বড় ডাক্তারদের সাথে যোগাযোগ করে নিয়েছিল। সে আমার প্রাণ মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল। মিস্টার লিনের শরীরের প্রায় সব অঙ্গ বিকল হয়ে গেছে। দীর্ঘ সময় ধরে অজ্ঞাত ওষুধের ব্যবহারের ফলে তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। এ পর্যন্ত বেঁচে থাকাটাই একটা মিরাকেল। আপনারা বলছেন আপনাদের কাছে সবথেকে অ্যাডভান্স মেডিকেল টেকনোলজি আছে। ওনাকে বাঁচিয়ে নিন, টাকার কোনো অভাব হবে না। মাফ করবেন, এখন আমরা আর কিছুই করতে পারি না। ওনার শরীর এখন আর ফিরে আসা সম্ভব নয়। আপনারা বাজে কথা বলছেন, এটা আপনাদের ব্যর্থতা। লিন বেই, আমি এখানে আছি আমার ভালোবাসা, আমাকে ফিরিয়ে নিয়ে চলো। আমি আমার শরীরকে খুব ভালো করে চিনি। ডাক্তারদের আর সমস্যায় ফেলো না। না, তোমার শরীর একদম ঠিক আছে, চলো আমরা অন্য হাসপাতালে যাই। কিন্তু সব জায়গায় একই জবাব মিলল। আমার শরীরের সব সীমা শেষ হয়ে গেছিল। আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারতাম। অবশেষে আমার জোর করাতে লু রুয়ান আমাকে আবার ল্যাভেন্ডার ক্ষেতের পাশে তৈরি কাঠের বাড়িতে নিয়ে এলো। রাস্তাভর সে খুব ঘাবড়ে ছিল। সে আমাকে শক্ত করে ধরে রেখেছিল, যেন এক পলকও ছাড়লে আমি চিরতরে চলে যাব। ডরো না লিন বেই, তুমি এত বোকা কেন? আমি নিজে মরে যেতাম, কিন্তু তোমাকে এই অবস্থায় দেখতে পারতাম না। যদি 3 বছর আগে আমাদের জায়গা বদল হয়ে যেত, তবে তুমি কি করতে? লুরুয়া চুপ হয়ে গেল। কিছুক্ষণ ভাবার পর সে জবাব পেয়ে গেল। সেও সেটাই করত, কারণ আমরা একে অপরকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম। যদি আমি মরেও যাই, তবে তোমাকে খুব ভালোভাবে বাঁচতে হবে। আমি তোমাকে 3 বছর পর্যন্ত আমাকে মনে রাখার অনুমতি দিচ্ছি, কিন্তু তারপর তোমাকে গু ইয়ান চেনকে বিয়ে করতে হবে, নিজের পরিবার গড়তে হবে। লিন বেই, তুমি জানো তুমি কতটা নিষ্ঠুর কথা বলছো?
তুমি আমাকে বলছো যে আমি তোমাকে মরতে দেখি আর তারপর অন্য কাউকে বিয়ে করি? এটা আমার শেষ ইচ্ছা। তোমাকে মানতে হবে লিনবেই। এছাড়া আমি সবকিছু মেনে নেব। আমরা কথা দিয়েছিলাম যে আমরা সারা জীবন সাথে থাকব। এখন যখন তুমি আমার জন্য এত সহ্য করলে, তবে আমি তোমাকে একা কিভাবে ছাড়তে পারি? চাই স্বর্গ হোক বা নরক, আমি তোমার সাথে যাব। তুমি এত বোকা কেন? আমাকে যে কেউ বোকা বলতে পারে, কিন্তু তুমি নও, কারণ তুমি আমার থেকে 1000 গুণ বেশি বোকা। যদি তুমি জানো যে আমি তোমার জন্য এত কিছু করেছি, তবে তোমাকে আমার প্রত্যাশাগুলোকে বাঁচিয়ে রাখা উচিত, আমার চোখের সাথে এই দুনিয়াকে দেখা। কিন্তু আমার সব কথা সত্ত্বেও লুরওয়ান মানতে অস্বীকার করল। যখন আমরা কাঠের বাড়িতে পৌঁছলাম, সে আমার হাত ধরে আমাকে নামাতে চাইল, কিন্তু আমি রাগে তার হাত ঝটকিয়ে দিলাম। সে রাগ করল না। তার নজরে আমার এই রাগ ছিল পুরনো সেই আমার মতো। সে ধীরে ধীরে আমাকে সামলে ঘরের ভিতর নিয়ে গেল। আমি বিছানায় বসে পড়লাম এবং তৎক্ষণাৎ নিজের হাঁটু জড়িয়ে কুঁকড়ে বসলাম। লিগু, এখানে তো মাত্র একটাই ঘর, সে কি আমার জন্য হোটেলের ব্যবস্থা করেনি? লিগু জল নিতে গেল যাতে আমি মুখ ধুতে পারি, কিন্তু আমি সহযোগিতা করলাম না এবং জলের পাত্রটিও লাথি মেরে ফেলে দিলাম। লুরওয়ান চুপচাপ সব পরিষ্কার করল, আবার জল নিয়ে এলো এবং আমাকে পরিষ্কার করতে লাগল। যখন সে আমার হাত মুছিয়ে দিচ্ছিল, তখনই সে আমার হাতের তালুতে থাকা ছোট ছোট দাগগুলো দেখল। সে যে যে কষ্ট আমাকে আগে দিয়েছিল, সেগুলো সব তার চোখের সামনে আবার ফিরে এলো। সে আমার সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ল, নিজের মাথা নিচু করে নিল এবং ধীরে ধীরে আমার হাতের তালুতে চুমু খেল। এটি সমর্পণও ছিল, আমার অনুশোচনাও। আমার ভালোবাসা, তুমি এখন এত কাঁদছ কেন? আমি কখনো তোমার মতো শক্ত ছিলাম না। তোমার কি মনে আছে, যখন আমাদের প্রথম দেখা হয়েছিল, তখনও আমি কাঁদছিলাম। আমার ভালোবাসা, ভাগ্য আমাদের সাথে খুব অন্যায় করেছে। আমি একবার তার সাথে জিতে তোমাকে বাঁচিয়ে নিয়ে এসেছি। প্লিজ, এবার আমাকে হারতে দে না। ঠিক আছে, এটাই প্রথমবার ছিল যখন আমি ভাগ্যের অন্যায়ের ওপর ঘৃণা করলাম। লুরওয়ান মেনে নিল, কারণ সে চাইত যে আমি জিতি। আমরা দুজনেই 3 বছর পর প্রথমবার একে অপরকে জড়িয়ে ধরে শুলাম। আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম, কিন্তু লুরওয়ান ঘুমানোর সাহস করতে পারছিল না। সে বারবার উঠে আমাকে দেখছিল যে কোথাও আমি গায়েব না হয়ে যাই। সকালে যেমনই আমি জাগলাম, আমি আমার কপালে একটা হালকা চুম্বন অনুভব করলাম। আমার ঠোঁটে আপনি হাসি ফুটে উঠল। এটাই ছিল সেই মুহূর্ত যার জন্য আমি সবসময় আকাঙ্ক্ষা করতাম। প্রতিদিন সকালে নিজের ভালোবাসার বাহু ধরে জেগে ওঠা। চাই কাল দুনিয়ার শেষই কেন না হয়ে যাক। এখন আমার আর কোনো ভয় ছিল না। তখনই আমি লুরওয়ানকে বলতে শুনলাম, লিনবেই, চলো বিয়ে করি। তুমি এখনো আমার ওপর একটা বিয়ের ঋণ রাখো, কিন্তু কোনো কিন্তু নয়, শুধু হ্যাঁ বলে দাও, বাকি সব আমি সামলে নেব। আমি প্রস্তুত। এখন আমার জীবনে বেশি সময় বাকি ছিল না। আমি এখন আর একটি পলকও নষ্ট করতে চাইছিলাম না। সকালে ওঠার পর লুরওয়ান নিজে আমার জন্য নাস্তা বানালো। খাওয়ার পর আমরা দুজনেই সেখানে গিয়ে বিয়ে রেজিস্টার করালাম। আমাদের বিয়ে ছিল খুব সাধারণ। বেগুনি ল্যাভেন্ডারের অনন্ত ক্ষেতের মাঝে। বর মিস্টার লিনবেই, আপনি কি মিস লুরওয়ানকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করছেন? অসুখ এবং সুস্বাস্থ্যের মাঝেও, ধনী কিংবা গরিব হওয়া সত্ত্বেও সারা জীবন অনুগত থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন? আমি দিচ্ছি। কোনে মিস লুরওয়ান, আপনি কি মিস্টার লিনবেইকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করছেন? অসুখ এবং সুস্বাস্থ্যের মাঝেও, ধনী কিংবা গরিব হওয়া সত্ত্বেও সারা জীবন অনুগত থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন? আমি দিচ্ছি। এখন বর কনেকে চুম্বন করতে পারে। আমাদের প্রথম কিসের মতো আমি ধীরে ধীরে তার কাছে গেলাম। হৃদয় ঘাবড়ানিও ছিল, আবার খুশিও। হালকা বাতাস বইল, ফুলের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল, যেন প্রকৃতি নিজে আমাদের আশীর্বাদ দিচ্ছে। বিয়ের পর আমার শরীর প্রতিদিন আরও খারাপ হতে লাগল। আমি প্রায়ই সারা দিন ঘুমিয়ে যেতাম এবং প্রতিবার লুরওয়ান আমার পাশে না নড়ে চড়ে বসে থাকত, যেন কোনো মূর্তি। যখন আমি চোখ খুলতাম, তখনই সে আবার জীবিত হতো। যখন আমি জাগতাম, তখন আমার সবথেকে পছন্দ ছিল লুরওয়ানের সাথে ল্যাভেন্ডার খেতে যাওয়া। আমি আমার পুরো শরীর তার কাঁধের ওপর টিকিয়ে দিতাম, ফুলের সুগন্ধ অনুভব করতাম এবং প্রকৃতির নিঃশ্বাস শুনতাম। আমার ভালোবাসা, আমার খুব ঘুম পাচ্ছে। যদি ঘুম পায় তবে ঘুমিয়ে পড়ো। আমি সব সময় তোমার কাছে থাকব। হয়তো মরার আগে মানুষের আভাস হয়ে যায়। আমি জানতাম, যদি এবার আমি চোখ বন্ধ করি তবে আর কখনো খুলব না। আমি হাত তুলে ধীরে ধীরে লুরওয়ানের মুখ স্পর্শ করলাম, যাতে তার ছবি সব সময়ের জন্য নিজের হৃদয়ে গেঁথে নিতে পারি। আমার ভালোবাসা, আমি শুনেছি ভালো মানুষ মরার পর স্বর্গে যায়। সেখানে না দুঃখ থাকে না কষ্ট, শুধু সব সময়ের খুশি থাকে। আমি কি স্বর্গে যেতে পারব? তুমি অবশ্যই যাবে লিনবেই, তুমি সেখানে খুশি থাকবে। এবার আমি আগে স্বর্গে যাব এবং তোমার অপেক্ষা করব। 100 বছর পর তুমি আমাকে খুঁজতে এসো, ঠিক আছে? আমি অবশ্যই আসব। আমার মুখে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল।
এখন আমাদের ভালোবাসা স্বর্গেও জারি থাকবে। আমার আঙুলগুলো ধীরে ধীরে তার মুখ থেকে পিছলে পড়ে গেল। এবার আমি আর কখনো জাগলাম না। লিন বেই, ক্ষমা করো। আমি তোমার কথা রাখতে পারবো না। আমি এখনই তোমার কাছে আসছি। তুমি একবার আমার সাথে মিথ্যে বলেছিলে, এখন আমিও তোমার সাথে একবার মিথ্যে বলছি। তখনই একটা হালকা বাতাস বইল, আর লুরুয়ান আর আমাদের দুজনের শরীর ল্যাভেন্ডার ক্ষেতের মাঝে লুটিয়ে পড়ল। আমাদের দুজনের মুখেই প্রশান্তির হাসি ছিল। এখন আমরা চিরতরের জন্য একসাথে ছিলাম। যখন অ্যাসিস্ট্যান্ট আর লি গু সেখানে পৌঁছল, ততক্ষণে আমাদের শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। তারা আমাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করল এবং আমাদের ইচ্ছে অনুযায়ী আমাদের ছাই ল্যাভেন্ডার ক্ষেতগুলোতে ছড়িয়ে দিল। অ্যাসিস্ট্যান্ট শু, আপনার কি মনে হয় ভাই লিন আর সিইও লু পরের জন্মে একসাথে হবেন? অবশ্যই হবেন। মৃত্যুও তাদের আলাদা করতে পারেনি।